নমস্কার। আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন আর আমি আপনাদের সাথে দেবারতী। গল্প শুরু করার আগে আজকে আমি আমার এবং অডিও স্টোরি স্টেশনের তরফ থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে। এইটার জন্য আপনাদের সকলের কাছে আমি এবং আমার চ্যানেল দুজনেই অনেক অনেক কৃতজ্ঞ। আপনাদের যে ভালোবাসা এবং সাপোর্ট আপনারা আমাকে এবং আমার চ্যানেলকে দেখিয়েছেন তার জন্য আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। এই চ্যানেলটা যতটা আমার ততটা আশা করি আপনাদেরও। আগামী দিনে তাই আশা রাখব আমাকে এবং আমার চ্যানেলকে ঠিক এইভাবেই আপনারা ভালোবাসবেন, আপনাদের সাপোর্ট আমরা পাব। সেই আশা নিয়ে আমি চাইব যে আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে আরও ছড়িয়ে দেবার চেষ্টা করবেন, যাতে আমাদের এই পরিবার ধীরে ধীরে আরও বড় হয়ে উঠতে পারে, আরও সমৃদ্ধ হয়ে উঠতে পারে। তাহলে চলুন আর সময় নষ্ট করব না, আমরা সরাসরি এবার চলে যাব আজকের গল্পে। গত সপ্তাহে আমাদের নতুন গল্প শুরু হয়েছিল। রাজীব সান্যাল সিরিজের দ্বিতীয় গল্প চলছিল। গল্পের নাম ছিল রাত তখন 10টা, গল্প দেবল দেববর্মার লেখা। তাহলে চলুন শুরু করে দিই আমরা আজকের গল্পের দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্ব যদি না শুনে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে গল্পের লিঙ্কটা দিয়ে দেবো, পারলে অবশ্যই গল্পের প্রথম পর্বটা শুনে নেবেন, তারপরে চলে আসবেন দ্বিতীয় পর্বে। চলুন শুরু করা যাক আজকের গল্প। মাথার ওপর সিলিং ফ্যানটা উড়ন্ত পিরিচের মতো বনবন করে ঘুরছিল। চেয়ারে গা এলিয়ে বসেছিল রাজীব সান্যাল। চোখ দুটো বুজে কি যেন ভাবছিল, কিংবা হয়তো ঘুমোচ্ছিল রাজীব। বসে বসে মানুষ যেমন ঘুমিয়ে নিতে চেষ্টা করে তেমনই একটা প্রয়াস। হঠাৎ চোখ খুলে তাকিয়ে রাজীব সান্যাল সচেতন হলো। সময়ের নদীতে কাঠকুটোর মতো এমন গা এলিয়ে দিয়ে শুয়ে থাকলে তো চলবে না। মথুরাপুরে ফিরে যেতে হবে, হাতে এখন অনেক কাজ। একটা সিগারেট ধরিয়ে রাজীব বলল, সুব্রত, এখন তাহলে ওঠা যাক। 3টের পর আবার মথুরাপুর বেড থেকে বেরিয়ে পড়ব। তোমার দিকনগরে আসতে 4টে সাড়ে 4টের বেশি হবে না। চলো হে শচী। রাজীব সান্যাল উঠবার চেষ্টা করল। বাধা দিয়ে সুব্রত বলল, পাগল হয়েছে রাজীবদা, এই ভর দুপুরে কে আপনাকে ছেড়ে দিচ্ছে? ঘড়িতে কটা বাজছে খেয়াল আছে আপনার? রাজীবের জিজ্ঞাসু দৃষ্টি দেখে শচীদুলাল জবাব দিল, 12:30টার বেশি স্যার। আমার ঘড়িটা আবার একটু জিরিয়ে জিরিয়ে চলে। এখন প্রায় 1টার কাছাকাছি হবে তাহলে। হতাশ ভঙ্গি করে রাজীব বলল, তাহলে উপায়? সুব্রত মুখের কথা কেড়ে নিয়ে উত্তর দিল, উপায় আবার কি? এবেলা আমার এখানে 2টি শাক অন্ন গ্রহণ করতে হবে। তদন্তের কাজ আরও খানিকটা এগিয়ে না দিলে কি আপনাকে দিকনগরে ছেড়ে যেতে দিচ্ছি? রাজীব সান্যালকে সন্তুষ্ট মনে হলো। সে হেসে বলল, ব্যবস্থাটা মন্দ করনি হে সুব্রত। এই দুপুর রোদে তেতেপুরে মথুরাপুরে কখনোই বা পৌঁছতাম, আর কখনই বা রওনা হতাম দিকনগরের পথে, অথচ হাতে এখন অনেক কাজ। সকাল থেকে হাতের মুঠো ফাঁক দিয়ে সময় যে কখন বেরিয়ে গেল টেরই পেলাম না। সুব্রত বলল, আমি অবশ্য মথুরাপুর থানা একটা খবর পাঠিয়ে দিয়েছি রাজীবদা, বাড়িতে জানিয়ে দেবে ওরা। মথুরাপুর পৌঁছতে আপনাদের রাত্রির হবে বলে দিয়েছি। উৎসাহে রাজীব সান্যাল সোজা হয়ে বসল। এতক্ষণে নিশ্চিন্ত করলে সুব্রত। খবর শুনে দিল খুশ হয়ে গেল। মার্ডার কেসের তদন্ত করতে এসে কি নাওয়া খাওয়ার কথা ভাবলে চলে? প্রতি মুহূর্তেই নতুন নতুন চিন্তার উদয় হচ্ছে মনে। কোনটা ছেড়ে কোনটা দিয়ে শুরু করি তাই ভেবেই খেই পাচ্ছি না। শচীদুলাল ধীরে ধীরে বলল, আমি কিন্তু আপনাকে বেরোবার সময় বলেছিলাম স্যার, আজ দুপুরের আহার দিকনগরেই সারতে হবে আমাদের। এক সকালে কতটুকুই বার তদন্ত হবে? রাজীব ওর দিকে তাকালো, বলল, তোমার কথা মনে ছিল শচী, কিন্তু আহার পর্ব কোথায় সারা যায় সে কথা তো বলনি। হুট করে ওপরওয়ালার দাবি নিয়ে সুব্রতকে তো আর বলা যায় না, আর আমিও সব পারিও না। দিকনগরে তেমন হোটেল টোটেল থাকলেও না হয় নিজেরাই ব্যবস্থা করতাম।
সুব্রত প্রশংসার দৃষ্টিতে রাজীবকে দেখছিল। রাজীব বলল, খুনের তদন্তের 3টে স্টেজ আছে সুব্রত। ডিটেকটিভ বা গোয়েন্দাকে এই 3টে ধাপে ধীরে ধীরে এগোতে হয়। আর একটা কথা, চট করে কোনো সূত্র পেয়ে উত্তেজিত হয়ে লাফালাফি করলে চলবে না। একটু পক্ষপাতহীন মন হলে সবচেয়ে ভালো হয়। নইলে আসল খুনিকে ছেড়ে হয়তো কোনো নির্দোষ মানুষকে দোষী ভেবে সারা রাতের ঘুম ছুটে যাবে। শচী দুলাল হাসল। 3টে ধাপ কি কি তা তো বললেন না স্যার। সিগারেটের শেষ টান দিয়ে রাজীব সান্যাল বাকি অংশটুকু মাটিতে ফেলে জুতো দিয়ে থেঁতলে দিয়ে বলল, পেটের চিন্তা যখন নেই তখন মনও হালকা। সুতরাং 3টে ধাপের কথা তোমাকে নিশ্চয়ই বলবো শচী। কতদিন আর আমার সঙ্গে থাকবে চেলা হয়ে? এরপর হয়তো তোমাকে নিজেই তদন্তের ভার নিতে হবে। 2-1 বছরের মধ্যে কোথায় বদলি টদলি হয়ে যাবে তার ঠিক কি আছে কি? তখন আর দোয়ার কি নয়, একেবারে মূল গায়েন হয়ে আসরে নামতে হবে। কয়েকটা মৌন মুহূর্ত নিঃশেষ হলো। রাজীব সান্যাল শুরু করলো, খুনের তদন্ত সিঁড়িভাঙা অঙ্ক নয় সুব্রত যে ধাপে ধাপে উঠে যাবে। বরং একে লুকোচুরি খেলা বলতে পারো। খুনি তার অপকর্মের প্রত্যেকটা চিহ্ন মুছে দিতে চেষ্টা করছে, আর গোয়েন্দাকে সেই চিহ্ন ধরে অনুসরণ চালিয়ে যেতে হবে। খুনির কাছে এটা হলো জীবন মরণের সমস্যা, আর গোয়েন্দার কাছে এ হলো খেলা, বুদ্ধির প্যাঁচের হার অথবা জিতের খেলা। সুব্রত বলল, সুতরাং এমন শক্ত প্যাঁচ দিতে হবে রাজীবদা যেন খুনি কিছুতেই তা না ধরতে পারে। রাজীব সান্যাল মাথা হেলিয়ে সায় দিল, বলল, ঠিক তাই। খুনের তদন্তে প্রথম ধাপে অবজারভেশন বা পর্যবেক্ষণটাই বড় কথা। অবজারভেশন করেই তুমি যদি তাড়াতাড়ি সিদ্ধান্তে আসো, তাহলেই বুদ্ধির খেলায় খুনির কাছে তুমি বোকা বনে যাবে। কাজেই পর্যবেক্ষণ বা অবজারভেশন করে চট করে কোনো সিদ্ধান্তে আসা চলবে না। আরও ভাবো, মনের সব দ্বারগুলোকে খুলে দিয়ে চিন্তা করা শুরু করো। সুব্রত প্রশ্ন করল, অবজারভেশন শেষ হবার পর কি শুরু করতে হবে রাজীবদা? রাজীব সান্যাল হেসে উত্তর দিল, এখন দ্বিতীয় ধাপে তদন্ত চলছে আমাদের। অর্থাৎ দ্বিতীয় ধাপ হলো ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদ পর্ব। প্রশ্ন করে অনেক কিছু জানতে পারবে তুমি। অবজারভেশনের সঙ্গে ইন্টারোগেশন যুক্ত হলে দেখবে রহস্য অনেকখানি পরিষ্কার হয়ে এসেছে। ভোর হবার আগে অন্ধকার যেমন একটু ফিকে হয়ে আসে, তেমনই মনে হবে তোমার। আর তৃতীয় ধাপে স্যার? শচী দুলাল উৎসুক চোখে তাকালো। তৃতীয় ধাপ মানেই সব শেষের কথা শচী। শেষ ধাপ হলো ইনফরমেশন বা সংবাদ সংগ্রহ। তৃতীয় ধাপেই সংবাদ সংগ্রহ কাজ। তোমাদের সংবাদ সংগ্রহে মনোযোগী হতে হবে শচী। মিলিয়ে দেখাতে হবে পর্যবেক্ষণ আর জিজ্ঞাসাবাদ করে যে তথ্যে উপনীত হয়েছ তার সঙ্গে সংবাদে ঠিক মিল আছে কি না। সুব্রত বাধা দিয়ে বলল, এত ধীরে ধীরে বিচক্ষণতার সঙ্গে এগোবার সময় কই রাজীবদা? কাজের চাপে হাই পাচ্ছি না, এত ভেবে মাথা ঠান্ডা করে চলতে হওয়ার সময় কোথায়? আমাদের হলো দে গরুর গা ধুইয়ে। রাজীব সান্যাল হাসল। খুনের তদন্তের কিনারা ও ছুরি তোর বের মতো নয় সুব্রত, সময় করে নিতে হবে। আবার অত সাবধানে পা টিপে টিপে এগিয়ে হয়তো দেখবে শেষ রক্ষা হলো না, কারণ অনেক সময় খুনিরা গোয়েন্দার চেয়েও বুদ্ধিমান। তবে আমরা বলি গোয়েন্দার সহায় ঈশ্বর, অর্থাৎ ভগবান তার সঙ্গে, আর খুনির পিছনে শয়তান তার অপকর্মের ইন্ধনদাতা। জামার বুকের সাদা ঝিনুকের বোতামগুলি খুলে দিয়ে রাজীব সান্যাল একটু হালকা হতে চাইল। কয়েকবার জোরে জোরে বাতাস নিল, বলল, এখন তরঙ্গ হত্যা রহস্যের কিনারা করতে পারলেই হয়। অপরাধী কি ধরা পড়বে? সুব্রত জবাব দিল, রাজীবদা ওইসব চিন্তা রাখুন। স্নান সেরে খাওয়া দাওয়া করবেন, চলুন। খেয়ে দিয়ে একটু জিরিয়ে আবার খুনির পিছনে ধাওয়া করবে। আর 2-1 ঘন্টার মধ্যে খুনি তো দেশ ছেড়ে নিরুদ্দেশ হচ্ছে না। রাজীব সান্যাল রসিকতা করল, সকাল থেকে যেভাবে ভূত তাড়ানোর মন্ত্র আওড়ে চলেছি সুব্রত, তাতে আর খুব একটা ভরসা নেই। ভূত না গেরস্তর বাড়ি ছেড়ে শেষে পগার পার হয়। বাইরে উজ্জ্বল তপ্ত দুপুর।
খাওয়া দাওয়া সেরে রাজীব সান্যাল একটা আরাম চেয়ারে গড়িয়ে নিচ্ছিল। জানলা দিয়ে তাকালে বহুদূর দৃষ্টি আসে। দিকনগর থানাটা প্রায় এক প্রান্তে। একদিকে মাঠ, মাঠের শেষে কি একটা গ্রামের মতো ছবি। ওদিকে আদিগন্ত প্রান্তরের মধ্যে ভুঁইফোড় বিচিত্র এক অতিকায় প্রাণীর মতো কলিয়ারির চানক মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বয়লার ঘরের চিমনি বেয়ে দানবের নিঃশ্বাসের মতো ধোঁয়া উঠেছে। দিকনগর পেপার মিলটা সম্ভবত পিছনে, না হলে শুয়ে শুয়ে রাজীব পেপার মিলের চারপাশের উঁচু কম্পাউন্ডের দেয়ালটা দেখতে পেত কি? কি খেয়াল হতে রাজীব সান্যাল মাথা উঁচু করে চাইল। নীল আকাশের এক টুকরো সাদা মেঘ পেঁজা তুলোর মতো অলসভাবে ভেসে চলেছে। ঘর ছাড়া কোনো প্রতীকজনের মতো মেঘটা অচানা অজেনা কোনো নিরুদ্দেশের পথ ধরেছে। কতক্ষণ আকাশের দিকে চেয়েছিল রাজীবের খেয়াল নেই। এক দিকে দৃষ্টি পড়তেই রাজীব সান্যাল চমকে উঠল। কি একটা লোক দূর থেকে তাকে লক্ষ্য করছে। রাজীব সান্যাল উঠে বসতেই লোকটা মুহূর্তে মুখ ফিরিয়ে দাঁড়ালো। তারপরেই দ্রুত অদৃশ্য হয়ে গেল লোকটা। এক দৌড়ে একটা বাড়ির আড়ালে গিয়ে পড়ল। এরপরেই তাকে আর দেখা গেল না। চেঁচামেচি করে লোকজন জড়ো করলো না রাজীব। ইচ্ছে করলে 1 ডজন সেপাই পাঠানো যেত সন্দেহজনক লোকটাকে ধরে আনতে, কিন্তু লোকটার পাত্তা কোথায়? রাজীব সান্যাল তাতে 2-3 সেকেন্ডের মতো দেখেছিল। তারপরেই ভোজবাজির মতো মিলিয়ে গেল সে। এখন অন্য পোশাকে দেখলে রাজীব সান্যাল কি তাকে চিনতে পারবে? সেপাইদের সাধ্য কি লোকটাকে শনাক্ত করে? রাজীব সান্যাল বাইরে এসে দাঁড়ালো। থানা থেকে নেমে রাস্তায় পা দিল। এদিক ওদিক তাকালো রাজীব সান্যাল। ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে অনেকক্ষণ লক্ষ্য করল। দ্বীপ্রহরে দিকনগরে শূন্য নগরের দশা। লোকজন কই? মাঝে মাঝে পথের ওপর ধুলোর ঘূর্ণিঝড়। বেলা 2টোয় ভাদুরে গরমে সমস্ত দিকনগরটা পথশ্রান্ত বুড়ো মানুষের মতো ঝিমোচ্ছে। মনে মনে চিন্তা করছিল রাজীব, লোকটা কে? তার ওপর নজরই বা রাখছে কেন? উদ্দেশ্য কি লোকটার? সম্ভবত খুনি আসামির কোনো চর, কিংবা আসামি নিজেই। দিকনগরে সুব্রতর কতজন ইনফর্মার রয়েছে? সংবাদ সংগ্রহ কতখানি সাহায্য করতে পারে ওরা? রাজীব সান্যালের মনে হলো দিকনগরে অনেক আগেই কয়েকজন ভালো ইনফর্মার তৈরি করা উচিত ছিল তার। গাফিলতিতে মস্ত একটা ভুল হয়ে গেছে। এখন সুব্রত যতদূর সাহায্য করতে পারে তাই ভরসা। বেলা 2:30 বাজতেই রাজীব সান্যাল শচী দুলালকে ডাকল। বলল, সুব্রত কোথায়? তরঙ্গের মাকে এবার নিয়ে আসতে বলো, তার সঙ্গে দরকারি কথাগুলো সেরে নি। সুব্রত এলো মিনিট 10 পরে। সম্ভবত ঘুমিয়ে পড়েছিল সুব্রত। তার এত্তেলা পেয়ে চোখে মুখে জল দিয়ে উঠে এসেছে। জল ছিটিয়ে ঘুম তাড়িয়েছে চোখ থেকে, কিন্তু ঘুম কাতুরে মুখটা এখনো সহজ স্বাভাবিক হয়নি। চোখ থেকে সরে ঘুম এখন সমস্ত মুখে ছড়িয়ে পড়েছে। সুব্রত বলল, তরঙ্গের মার দাদাকে আনতে লোক পাঠিয়েছি রাজীবদা, 2-5 মিনিটের মধ্যে এসে পড়বেন। ওরা কোথায় এখন? পেপার মিলের গেস্ট হাউসে। কখন কলকাতা যাচ্ছেন খবর নিয়েছো? আজই সন্ধ্যের পর। রাজীব সান্যাল গম্ভীর মুখে চিন্তা করছিল। তরঙ্গের হত্যা রহস্যটা যেন ধীরে ধীরে আরও জট পাকিয়ে যাচ্ছে। সে ভেবেছিল জট পাকানো সুতোটা একটু একটু করে খুলতে পারছে। রহস্যের জমাট অন্ধকার এবার বোধহয় গলতে শুরু করলো, কিন্তু কোথায় কি? এখনো মনে হচ্ছে যে তিমিরে সে ছিল সেই তিমিরেই ঢাকা পড়ে আছে। পথ টথ সব অন্ধকার, সূচিভেদ্য অন্ধকারে ঢাকা। পা টিপে টিপে কোন দিকে এগোবে রাজীব? কোন পথে? থানার সামনে একটা সাইকেল রিক্সা এসে থামলো। অলক্ষ্যে সেদিকে তাকালো রাজীব। এক বিধবা ভদ্রমহিলা আর একটি যুবক। রিক্সা থেকে নামলো ওরা। রাজীব সান্যাল বুঝল তরঙ্গের মা এবং তার সেই পিস্তুত দাদা। ভদ্রমহিলা মুখ তুলে তাকাতেই রাজীব দেখল ভালো করে। তরঙ্গের ছবি টবি এখনো দেখেনি রাজীব। মৃতা তরঙ্গের মুখে সৌন্দর্যের কোনো চিহ্ন সে খোঁজেনি। সে অনুসন্ধান করেছিল আঘাতের দাগ। মরবার সময় ঠিক কতটা যন্ত্রণার কষ্ট পেয়েছে মেয়েটা।
তরঙ্গের মায়ের দিকে চেয়ে রাজীব নিঃসন্দেহ হলো, এমন মায়ের মেয়ে সুন্দরী না হয়ে যায় না। সুব্রত ঠিকই বলেছিল, তরঙ্গকে দেখলেই আবার দেখতে ইচ্ছে করবে। কম বয়সে ভদ্রমহিলাও যে রীতিমতী সুন্দরী ছিলেন তা তার মুখ দেখলেই আঁচ করা যায়। এখন অবশ্য বয়স হয়েছে, শোকে তাপে এবং বয়সের চাপে সৌন্দর্যের অনেকখানাই ধুয়ে মুছে নিঃশেষ। তবু অবশিষ্ট যা আছে তাই বা কম কি? অপরাহ্নের শেষ আলোয় বসুমতী কি কম শ্রীময়ী? উনি চেয়ারে বসবার পর রাজীব বলল, আপনাকে কষ্ট দিলাম একটু। জিজ্ঞাসাবাদের জন্যই গেস্ট হাউসে যাওয়াই উচিত ছিল আমার, কিন্তু উপায় ছিল না, বিশ্বাস করুন। গোপনীয়তা রাখবার জন্য এই কাজ করতে হয়েছে। মার্জনা করবেন। রুমাল দিয়ে মুখ মুছলেন ভদ্রমহিলা। বললেন, কষ্টের আর বাকি কিছুই নেই। যা দুঃখ কষ্ট সারা জীবন পেয়ে এলাম, তার কাছে কোনো কষ্টই অসহনীয় নয়। কথা শেষ হতেই ম্লান হাসলেন ভদ্রমহিলা, বিষণ্ণ ভার ভার হাসি। ভদ্রমহিলার মুখের দিকে চেয়ে রাজীব কি যেন ভাবল। বলল, সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল, আপনার মেয়ের হত্যার তদন্তের ভার পড়েছে আমার উপরই। কিন্তু তদন্তের মানে হলো অন্ধকূপের অন্ধকারের মধ্যে থেকে আলোর রেখা খুঁজে বেড়ানো। আর গোয়েন্দা তো সব জানতা জ্যোতিষী নয় যে ছক কেটেই মুহূর্তে খুনির নাম ঠিকানা বলে দেবে। তাকে পথ চলতে হয় আরও 10 জনের মতো পা ফেলে। তার ভরসা 5 জনের সহযোগিতা। আমি কি সাহায্য করতে পারি বলুন? মেয়েটা নৃশংসভাবে খুন হলো। কে ওকে জোর করে সরিয়ে দিল পৃথিবী থেকে? রূপ থাকলেই তার সর্বনাশ করতে হবে ইন্সপেক্টর বাবু। আমি জোর করে বলতে পারি, তরঙ্গ আমার কারও অনিষ্ট করেনি। ওর কোনো দোষ ছিল না ইন্সপেক্টর বাবু। সাদাসিধে বোকা শোকা মেয়েটা আমার, কাউকে অবিশ্বাস করতে পর্যন্ত জানতো না। ফুঁপিয়ে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। রুমাল দিয়ে চোখ মুছলেন। নিজেকে সামলে নিয়ে বললেন, পাড়াপড়শি বলতো, ও তোমার শুধু তরঙ্গ নয় মা, ও হলো রূপের তরঙ্গ। অমন মেয়েকে একা একা দূর দেশে পাঠিও না চঞ্চলের মা। রাজীব সান্যাল বাধা দিয়ে বলল, আপনার সঙ্গে এই ছেলেটিকে? আমার ননদের ছেলে। ওকে সঙ্গে নিয়েই এবার দিকনগরে এসেছি। অবশ্য এই শেষ আশা। দিকনগরে এসে আমার তরঙ্গ যে হারিয়ে যাবে এ কথা কোনোদিনও ভাবতে পারিনি। একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রমহিলা থামলেন। রাজীব ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, আপনি যদি একটু ও ঘরে। সঙ্গে সঙ্গে ছেলেটি বলল, ঠিক আছে, আমি ও ঘরে গিয়ে বসছি। আপনি মামিমার সঙ্গে কথা বলুন। ছেলেটি চলে যেতেই রাজীব বলল, আপনার কাছে আমার কয়েকটা প্রশ্ন আছে মিসেস মজুমদার। আপনি খুব একটা চিন্তা না করে খোলা মনে প্রশ্নগুলোর জবাব দিন। ভদ্রমহিলা ঘাড় নেড়ে প্রশ্নের প্রতীক্ষায় রইলেন। রাজীব বলল, আচ্ছা, আপনার মেয়ে তরঙ্গমালার বয়স কত হয়েছিল? চিন্তা না করেই জবাব দিলেন তিনি, এই আষাঢ়ে তরঙ্গ 23 পূর্ণ হয়ে 24-এ পা দিয়েছিল। কলকাতার কোথায় আপনারা থাকেন? নিজেদের বাড়ি ওখানে? নিজেদের বাড়ি কোথায় পাবো, ভাড়া বাড়ি। তবে 10 বছর হলো বেহালাতেই আছি। উনি মারা গেলেন তা প্রায় 6-7 বছর হবে। সেও তো ওই বাড়িতেই। মেয়ে আর ছোট ছেলেটাকে নিয়ে আমি যেন অকুল পাথারে পড়লাম। আপনার ছেলের এখন বয়স কত? বছর 14 হলো। এই বাড়ি তো ক্লাস 10-এ উঠেছে। লোকের মুখে খবর পেয়ে ছেলেটার কি কান্না ইন্সপেক্টর বাবু! সে কান্না দেখলে কেউ স্থির থাকতে পারবে না।
দিদিকে বড্ড ভালোবাসতো চঞ্চল, তরঙ্গও চঞ্চল বলতে অজ্ঞান ছিল। একটু থেমে ভদ্রমহিলা বললেন, তীকনগরে দিদিকে শেষবার দেখবে বলে কি কান্না তার। ভদ্রমহিলা রুমাল দিয়ে চোখ মুছলেন। রাজীব বলল, আচ্ছা, তরঙ্গ মাঝে মধ্যে কলকাতায় যেত না? ফি মাসে একবার করে যেত, কোনো মাসে দুবার। হ্যাঁ, তাও গিয়েছে। শেষের দিকে মাসে 2-3বারও এসেছে। কলকাতায় গিয়ে বাড়িতেই থাকতো নাকি ঘোরাঘুরি করতো খুব? ভদ্রমহিলা কি যেন চিন্তা করলেন। আহ, দেখুন, বছর 2 হলো তরঙ্গ তীকনগরে এসেছিল। প্রথম দিকে ফি মাসে একবার করে বাড়ি আসতো তরঙ্গ। মাসের প্রথমে মাইনে টাইনে পেয়ে আমাকে টাকা কড়ি দিত, ভাইকে নিয়ে এখানে ওখানে বেড়াতে যেত, সিনেমা দেখতো, কিংবা ওর বন্ধু বান্ধবদের বাড়ি এক চক্কর ঘুরে আসতো। কিন্তু কিন্তু কি মিসেস মজুমদার? ইদানিং কিছুদিন হলো তরঙ্গের হাবে ভাবে আমি একটা পরিবর্তন লক্ষ্য করেছিলাম। কতদিন এই পরিবর্তন ঘটেছিল বলে আপনার মনে হয়? তা 7-8 হবে, কিংবা আরও বেশ কিছুদিন বেশি। মিসেস মজুমদারকে চিন্তিত দেখালো। একটু ভেবে তিনি ফের শুরু করলেন, আগে আগে বাড়ি এলে তরঙ্গ প্রায় ঘরেই থাকতো, মাঝে মাঝে অবশ্য বেরোতো, কিন্তু বাইরে যাবার জন্য কোনো চাঞ্চল্য বা ছটফটানি আমি আগে দেখিনি। কিন্তু 7-8 আগে আমার যেন হঠাৎ মনে হলো তরঙ্গ খুশি খুশি হয়ে উঠেছে। দুপুরে ভাত খেয়ে দিয়ে উঠেই সেবার আমায় বলল, মা, আমি একটু বেরোচ্ছি, ফিরতে সন্ধে উতরে যাবে, তুমি যেন আবার চিন্তা করো না। ওর চোখের দিকে চেয়ে আমার কি যেন মনে হলো, একটা চাপা আনন্দ মেয়ের চোখের মণি থেকে হালোর মতো বেরোচ্ছে। তরঙ্গ কিছুতেই সেটা চাপতে পারছে না। আমার আমার সন্দেহ হলো, ইন্সপেক্টর বাবু, ও কারো প্রেমে পড়েছে। ভালোবাসা না পেলে মেয়েরা তো এমন চকমকি ঠোকা আগুনের ফুলকির মতো হাসে না। কিন্তু আমাকে কিছু বলছে না দেখে আমিও আর জোর করলাম না। দিন 3-4 থেকে চলে গেল তরঙ্গ দিকনগরে। মাসখানেক পরে আবার ফিরে এলো। তেমনি দুপুরে ভাত খেয়ে দিয়ে আমাকে বলল, মা, আমাকে একটু বেরোতে হবে। আমি বললাম, এই তো এলি সকালে, দুপুরে একটু জিরিয়ে নে। ও ও হেসে বলল, হেড অফিসে একবার যেতে হবে মা, ম্যানেজার সাহেব একটা কাজ গুছিয়ে দিয়েছেন। আমার গলা চড়িয়ে ধরে বলল, জানো মা, এই কাজটা নিয়ে এসেছি বলে যাতায়াতের খরচ কোম্পানি থেকেই পেয়ে যাব। ভাবলাম, হবেও বা, মিছিমিছি মেয়েটাকে দুষছি। কিন্তু রাজীব সান্যাল বলল, বলে যান মিসেস মজুমদার, থামলে তো চলবে না। ভদ্রমহিলা ম্লান হেসে উত্তর দিল, "হুঁ, হ্যাঁ, বলছি স্যার, সব কথাই বলবো আপনাকে। আমার ফুটফুটে সুন্দর মেয়েটাকে যে এমন নৃশংসভাবে খুন করে গেল, ঈশ্বর তাকে কখনো অন্তরালে লুকিয়ে থাকতে দেবে না। দোষী ধরা পড়বেই, সে বিশ্বাস আমার আছে।" একটু থেমে ভদ্রমহিলা শুরু করলেন, হ্যাঁ, যে কথা আপনাকে বলছিলাম, দিন 2 পর চঞ্চল আমাকে আড়ালে বলল, মা, দিদির সঙ্গে এক ভদ্রলোককে বেড়াতে দেখলাম। অবাক হয়ে আমি জিজ্ঞাসা করলাম, কাকে আবার দেখলি সঙ্গে, আর কোথায় দেখতে পেলি? ছেলেও আমার তেমনই লাজুক। অনেকক্ষণ পরে বলল, "আ- আমি দোকানে দাঁড়িয়েছিলাম মা, ওরা দুজন একটা ট্যাক্সি থেকে নামলো। দিদিকে নামিয়ে দিয়ে ভদ্রলোক আবার ট্যাক্সিতে উঠে হুশ করে চলে গেলেন।" মিসেস মজুমদার একটু থেমে রাজীব সান্যালের দিকে তাকালেন। জল খাবেন মিসেস মজুমদার? রাজীব তাড়াতাড়ি বলল, হ্যাঁ, একটু জল খেতাম। আদেশ মতো 1 গ্লাস ঠান্ডা জল এলো সুন্দর কাঁচের গ্লাসে করে।
ঠক ঠক করে জল খেয়ে গ্লাসটা নিঃশেষ করে দিলেন ভদ্রমহিলা। চোখে মুখে একটা তৃপ্তির ভাব এলো তার। বললেন, বেশ ঠান্ডা জল, খেয়ে একটু সুস্থ লাগছে। কথায় খেই ধরিয়ে দিয়ে রাজীব বলল, হুম, তারপর কি যেন বলছিলেন? হ্যাঁ, সেদিন সন্ধে তরঙ্গকে আমি প্রশ্ন করেছিলাম, ছেলেটি কে, কতদিন ওর সঙ্গে জানাশোনা হয়েছে, কি করে। প্রথমে তো মেয়ে আমার সব কথা উড়িয়ে দিতে চাইল, কিন্তু আমি জোর করলাম। খানিক পরেই তরঙ্গ নরম হয়েছিল ইন্সপেক্টর বাবু। নিখিলেশ সেনের নাম সেদিনই আমি প্রথম শুনলাম ওর মুখে। ধীরে ধীরে সব কথা বলেছিল আমায়। কবে আলাপ হলো, কত দূর পর্যন্ত এগিয়েছে ওরা। মনে হয় আমাকে কিছুই গোপন করেনি তরঙ্গ। আমি বলেছিলাম, সুজাতা, সুজাতা এসব জানে? ও মুখে হাত দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল। বলল, দোহাই মা, সুজাতাদিকে এসব কথা একদম বলো না। নিখিলেশকে দু চক্ষে দেখতে পারে না সুজাতাদি। শুধু নিখিলেশ কেন, পুরুষ মানুষের সঙ্গে দুটো কথা বললেই সুজাতাদির চোখ জ্বালা শুরু হলো। অমনি আমাকে শাসন শুরু করে দেবে। ওরা খারাপ, পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। একটু থেমে ভদ্রমহিলা বললেন, কথা বলতে বলতে মেয়ে আমার খিলখিল করে হাসতো ইন্সপেক্টর বাবু। শেষ দিকে গলার স্বরটা করুণ শোনালো। রাজীব বলল, সুজাতা আপনার বাড়িতে কখনো এসেছে? হ্যাঁ। চোখ তুলে এক সেকেন্ড ভেবে ভদ্রমহিলা বললেন, একবারই এসেছিল, অনেক দিন আগে। দিন দুই আমাদের বেহালার বাড়িতে ছিল তো সুজাতা। আচ্ছা, এই সুজাতা মেয়েটিকে আপনার কেমন মনে হয়? বেশ ভালো মেয়ে, একটু গম্ভীর প্রকৃতির, আমার তরঙ্গের মতো হালকা আমুদে নয়। সুজাতা কারোর সঙ্গে খুব একটা বেশি মিশতো না শুনেছি, কিন্তু আমার তরঙ্গমালাকে খুব ভালোবাসতো, বড় দিদির মতো দেখাশোনা করত। আর একটা কথা মিসেস মজুমদার, তরঙ্গের খোঁজে আপনার বাড়িতে আর কেউ কখনো গিয়েছিল? ভদ্রমহিলা একটু ভাবলেন। যে পথ ধরে জীবনটা আজ এই নিঃস্ব প্রায়ান্ধকার প্রান্তরে এসে পৌঁছেছে, সেই পথ ধরেই আবার পিছু হেঁটে যাওয়া কঠিন কাজ। আর শুধু হাঁটা নয়, পথের দুপাশের পরিচিত অপরিচিত মানুষগুলোকে আবার চিহ্নিত করা, তাদের মৃত অবয়বগুলোর মুখোমুখি হওয়া। মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরেই মুখ উজ্জ্বল করে ভদ্রমহিলা বললেন, দিকনগর পেপার মিলের ম্যানেজার সুদর্শন চক্রবর্তী 2-3 বার এসেছেন তরঙ্গের খোঁজে। বিশেষ কোনো দরকারে টরকারে? কি দরকারে উনি এসেছিলেন তা আমি ঠিক বলতে পারবো না ইন্সপেক্টর বাবু। তরঙ্গ আমাকে তো সব কথা খুলে বলতো না। কখনো দেখতাম ম্যানেজারের গাড়ি এসে থামলেই তরঙ্গের মুখটা বেজার হয়ে উঠত। খুব অনিচ্ছার সঙ্গেই যেন ঘর থেকে বেরোতো তরঙ্গ। কোথায় যেত ওরা কিছু জানেন নাকি? না, কিছু জিজ্ঞাসা করলেই তরঙ্গ বলতো, অফিসের কাজে। আমি বলতাম, ছুটিতে এসে আবার অফিসের কাজ কী রে? চোখ মুখ ঘুরিয়েও বলতো, কি করব বলো মা, মুখ পোড়া ম্যানেজারের যেমন অভিরুচি তাই তো হবে। একদিন আমাকে হেসে বলেছিল, জানো মা, বউয়ের সঙ্গে একদম বনিবনা নেই আমাদের ম্যানেজারের। দিকনগরের বাংলো বাড়িতেও একাই থাকে। বউ থাকে বালিগঞ্জে বাপের বাড়িতে। মাঝে মধ্যে অবশ্য যায়, কিন্তু 2-4 দিনের বেশি থাকে না। আর আর কিছু বলেছিল নাকি তরঙ্গ? ও আর কি শুনবেন, কানাঘুষো কথা, বড় ঘরের কেলেঙ্কারি সব। দিকনগরের সবাই নাকি এ কথা জানে। মথুরাপুর থেকে মাইল 15 দূরে আলোকপুর বলে একটা বড় জায়গা আছে নাকি, সেখানে নাকি প্রায় যেতে হয় ম্যানেজারকে। তরঙ্গ বলেছিল ওর আরও একটা বউ আছে আলোকপুরে। ভদ্রমহিলা রহস্য করে হাসলেন। দিকনগরে উজ্জ্বল অপরাহ্ন নেমেছে। রোদের তেজ খোলস খসা সাপের মতো নিস্তেজ হয়ে এলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে রাজীব সান্যাল মোহভরা অপরাহ্নকে লক্ষ্য করছিল। সারাদিনের ঘাম প্যাচপ্যাচানি গরম এখন প্রায় অন্তর্হিত।
থানার বাগানে একটা ঝাঁপালো পাতাবাহার ঝোপের আড়ালে বিচিত্র রং বেরঙের কি একটা পাখি উড়ে এসে বসল। রাস্তার ওদিকে একটা তেঁতুল গাছের উঁচু ডালে হলদে রোদ দিন শেষে নিশানার মতো স্থির হয়ে রয়েছে। নিস্তব্ধতা ভঙ্গ করে রাজীব বলল, আচ্ছা মিসেস মজুমদার, আপনাকে আর আটকে রাখতে চাই না, কিন্তু আপনার কলকাতার ঠিকানাটা আমাকে দিয়ে যান, প্রয়োজন হতে পারে। ভদ্রমহিলা ঠিকানাটা বললেন। রাজীব লিখে নিয়ে ওর দিকে তাকালো। কেমন খটকা লাগলো মনে, যেন আরও কিছু বলতে চান উনি। একটা কথা আপনাকে বলা হয়নি, মিসেস মজুমদার চিন্তিত মুখে বললেন। আমার মনে হয় এটা আপনাকে বলা দরকার। বেশ তো, বলুন না। নিখিলেশের সঙ্গে তরঙ্গের বিয়েতে আমি আপত্তি করেছিলাম। মেয়ে আমার কথা শুনতে চায়নি। গত মাসে কলকাতায় গিয়ে আমাকে একরকম বলেই এসেছিল সে নিখিলেশ ছাড়া আর কাউকে বিয়ে করবে না, কাউকেই না। মৃদু হেসে রাজীব সান্যাল বলল, কিন্তু আপনার আপত্তির কারণটা কি? নিখিলেশ ভালো চাকরি করে, ভবিষ্যৎ আছে। তবে ওর সম্বন্ধে একটা উড়ো চিঠি পেয়েছিলাম, তাতে তাতে লেখা ছিল নিখিলেশ ভালো নয়, কলকাতায় নাকি ওর আর একটা বউ আছে। রাজীব সান্যাল আবার হাসল। ভদ্রমহিলা বললেন, তরঙ্গের বাবার একটা ইচ্ছে ছিল ইন্সপেক্টর বাবু, শেষ ইচ্ছে বলতে পারেন। তরঙ্গকে যে কোনোদিন পেটের জন্য দূর দেশে চাকরি করতে হবে হে আমাদের কল্পনাতেও ছিল না। ওর ইচ্ছে ছিল, আমারও স্বপ্ন ছিল, তরঙ্গের একটা ভালো বিয়ে দিই, সুন্দর ভদ্র একটা ছেলের সঙ্গে, স্বামী আর সংসার নিয়ে সুখে থাকুক তরঙ্গ। কিন্তু ভদ্রমহিলার একটা দীর্ঘশ্বাস পড়ল। রাজীব সান্যাল বলল, মনে মনে কাউকে পাত্র হিসাবে ভেবেছিলেন নাকি? মিসেস মজুমদার বললেন, চুচুড়ায় ওর এক বন্ধু থাকেন, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। উনি বেঁচে থাকতেই একবার কথাবার্তা হয়। তরঙ্গের তখন কত আর বয়স, 16-17 হবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষাও দেয়নি, কাঁচা বয়স। কথা ছিল কয়েক বছর পরে ওর ছেলের সঙ্গে তরঙ্গের বিয়ে দেবেন, ততদিনে ছেলেও জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। তারপর গত মাসে আমি একটা চিঠি লিখেছিলাম চুচুড়ায়, প্রতিশ্রুতি রাখতে উনি রাজি। ছেলেটি এখন কলেজের প্রফেসর। বলুন তো, এমন সৌভাগ্য কি সকলের হয়? ম্লান হেসে উনি যোগ করলেন, আমার অবশ্য দুর্ভাগ্যেরই কপাল, সৌভাগ্য কি ঠাঁই পায়? প্রায় ছুটতে ছুটতে এসে শচী দুলাল থামল। আচমকা একটা ঝোড়ো হাওয়ায় দরজাটা যেন সশব্দে খুলে গেল। কি ব্যাপার শচী? ওই ওই রুমালটা স্যার, কাদামাখা, ওই রুমালটা কেচে ধুয়ে পরিষ্কার করেছি। ও রুমালটা কার জানেন স্যার? রাজীব কৌতূহলী দৃষ্টিতে তাকালো। চিৎকার করে শচী দুলাল বলল, নিখিলেশের স্যার, এই দেখুন, এখন এমব্রয়ডারির কাজ, ছোট একটা ফুল, তার নিচে এন অক্ষরটা কেমন ঝলঝল করছে না স্যার? শচী দুলালের হাত থেকে রুমালটা নিয়ে রাজীব মিসেস মজুমদারের দিকে তাকালো, বলল, আগেও আপনাকে ছেড়ে দিই, আমার সহকারী ভারী ব্যস্ত লোক, কিন্তু ওর সঙ্গে পরে আলোচনা করলেও চলবে। মৃদু হাসল রাজীব, চোখ দুটো অবিচল, ঘটনার তাপে উত্তাপে নির্বিকার, স্থির। ভদ্রমহিলা কৌতূহল প্রকাশ করে বললেন, কি রুমালের কথা বলছিলেন ইন্সপেক্টর বাবু? কোথায় পাওয়া গেল রুমালটা? কিছু নয়। রাজীব হেসে উড়িয়ে দিতে চাইল, বলল, মাটি খুঁড়তে শুরু করলে এটা সেটা অনেক কিছুই উঠে আসবে, কিন্তু আসল বস্তুটি বহু দূরে। খনির খোঁজ পেতে হলে অন্তরে যেতে হবে আপনাকে, গভীর অভ্যন্তরে। রাজীবের দুটি চোখে রহস্যের ঝিলিক দেখা গেল।
মিসেস মজুমদার কি বুঝলেন কে জানে, বললেন, আপনি অনুমতি করলে আমরা এখন যেতে পারি তাহলে। বিলক্ষণ। রাজীব সান্যাল সোজা হয়ে বসল। আর দেরি করলে সন্ধ্যের পর যাত্রা করবেন কি করে? একটু থেমে যোগ করল রাজীব, আর মিনিট 10 আটকাবো আপনাকে, তারপরেই যেতে পারবেন আপনি। রাজীবের গলার স্বরে সান্ত্বনার আভাস। বোধহয় আরও কিছু প্রশ্ন, তারই জবাব দিতে হবে। এই ভেবে মিসেস মজুমদার সোজা হয়ে বসলেন। রাজীব বলল, আপনাকে আর একটা প্রশ্ন করছি। সেই উড়ো চিঠিটা কি আপনার কাছে রয়েছে? উড়ো চিঠি মানে সেই? হ্যাঁ। রাজীব কথার খেই ধরে বলল, নিখিলেশের সঙ্গে তরঙ্গের মাখামাখি দেখে যে আপনাকে সতর্ক করেছিলেন। লিখেছিলেন কলকাতায় নিখিলেশের বউ রয়েছে। মিসেস মজুমদার সামান্য কিছুক্ষণ ভাবলেন, বললেন, এখনই ঠিক বলতে পারবো না ইন্সপেক্টর বাবু, অনেক দিন তো হয়ে গেল, তবে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে চিঠিটা। এখন ভাবি, কে লিখতে গেল ওটা, কি উদ্দেশ্য ছিল ওর? কয়েক সেকেন্ড থেমে মিসেস মজুমদার বললেন, আচ্ছা, ওই চিঠিটার সঙ্গেই কি খুনের কোনো যোগ আছে? রাজীব সান্যাল টেবিলের ওপর একটা লাল নীল রঙের পেন্সিল ঠুকছিল। কায়দা করে বলল রাজীব, চট করে বলা তো মুশকিল মিসেস মজুমদার। আমরা এখন ঘর থেকে বেরিয়ে কেবলমাত্র পথে নেমেছি। গন্তব্যস্থল তো এখন অনেক দূর। কলকাতায় ফিরে চিঠিটার আমি খোঁজ করব ইন্সপেক্টর বাবু। খুঁজে পেলে ওটা কি পাঠিয়ে দেব আপনাকে? মাথা নাড়ল রাজীব। তার প্রয়োজন নেই। চিঠিটা পেলে আপনি যত্ন করে রেখে দেবেন। দরকার মনে করলেই আমি আনিয়ে নেব ওটা। কয়েক সেকেন্ড দুজনেই চুপচাপ। চেয়ার ছেড়ে দাঁড়ালো রাজীব। একটু চিন্তিত দেখালো তাকে। মস্তিষ্কের কোষে চিন্তার তরঙ্গের ওপর যেন সদ্যজাত একটা নতুন সূত্র ধীরে ধীরে গড়ে উঠছে। কি ভাবতে ভাবতে রাজীব বলল, মিসেস মজুমদার, আপনার মেয়ের জিনিসগুলো একবার দেখব, চলুন। প্রয়োজন মনে করলে কয়েকটা কাগজপত্র, সাধারণ জিনিস আমাদের হয়তো রেখে দিতে হতে পারে। ওর জিনিসপত্র কিছুই আমি দেখিনি। বাক্স প্যাটরা খুলে দেখবার মতো মনও আমার নেই। দেখে শুনে আপনার যা প্রয়োজন রেখে দিন ইন্সপেক্টর বাবু। খুব গম্ভীর অথচ স্নিগ্ধ গলায় রাজীব বলল, আপনার মনের অবস্থা আমি জানি মিসেস মজুমদার, কিন্তু একটা কথা আপনি ভুলে যাবেন না, সিআইডি ইন্সপেক্টরকে সাহায্য করছেন আপনি। আপনার নিরপরাধ মেয়েকে যে হত্যা করেছে তাকে খুঁজে বার করতে হবে। অপরাধীর শাস্তি হওয়া প্রয়োজন। আপনিও নিশ্চয়ই তাই চান। কিন্তু আমি কি করতে পারি? কি করা সম্ভব আমার পক্ষে? প্রায় কাঁদো কাঁদো মুখে বললেন মিসেস মজুমদার। আপনি শক্ত হন। গভীর দুঃখে নিজেকে হারিয়ে ফেলবেন না। রাজীব সান্যাল শেষের কথাগুলো ধীরে ধীরে উচ্চারণ করল। সুব্রতকে সঙ্গে নিয়ে রাজীব মালখানায় এলো। বুদ্ধি করে তরঙ্গের বাক্স প্যাটরা, বিছানাপত্র থানায় এনে রেখেছেন সুব্রত। জিনিসপত্র মন্দ নয়। একটা চামড়ার সুটকেস, একটা কালো রঙের বড় সাইজের তোরঙ্গ এবং বিছানাপত্র। মিসেস মজুমদারকে বসতে একটা চেয়ার দাও সুব্রত, প্রায় আদেশ করল। চেয়ার এলো তখনই। সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা বসলেন। সুব্রতর আদেশে একজন সেপাই এসে তোরঙ্গের চাবি খুলে ডালাটা তুলে ধরল। জামা কাপড়ে তোরঙ্গটা একেবারে ঠাস বোঝাই। রাজীব অপাঙ্গে চেয়ে দেখল। নানান রঙের সব দামি শাড়ি, জামা, মেয়েদের অন্তর্বাস। কয়েকটা শাড়িতে বেশ সুন্দর নকশা, চিত্র বিচিত্র রং বাহার এবং দামি বলেই মনে হয়। সুব্রত ধীরে ধীরে একটা করে কাপড় জামা তোরঙ্গ থেকে বের করে নামিয়ে রাখছিল। তরঙ্গ বেশ শৌখিন মেয়ে ছিল। কথাটা রাজীবের হঠাৎ মনে হলো।
প্রসাধনের টুকিটাকি নানা দ্রব্য জাদুঘরের মতো হাতের কায়দায় সুব্রত তোরঙ্গের মধ্যে থেকে বের করছিল। প্রতিবারই যেন একটা বিস্ময়। এবার সুব্রত কি বের করে আনে তারই জন্য একটা বুক চাপা কৌতূহল। তরঙ্গ সাজগোজ করতে ভালোবাসত, রাজীব নিঃসন্দেহ হলো। অবশ্য সেজে গুজে শ্রীময়ী এবং অপরূপা হতে কোন মেয়েই না চায়। সিকিরূপকে প্রসাধনের পরশে 16 আনা রুপিয়া করে তোলাই তো মেয়েদের কাজ। সুতরাং সাজগোজ করতে তরঙ্গ ভালোবাসবে, হে আর এমন বিচিত্র কি? অবশ্য ওরই মধ্যে একটু রকম ফের ইতর বিশেষ আছে। ইতিমধ্যে অনেকগুলো দ্রব্য নামিয়েছে সুব্রত। 6-7টা খোপার জাল, যার সাহায্যে মৌচাকের মতো সুদৃশ্য খোপা রচনা করত তরঙ্গ। 4-5টা সুগন্ধি সেন্টের শিশি, ওর মধ্যে 2-3টে তো অভ্যর্থ বিলিতি মাল। নিউ মার্কেটে কিংবা গড়িয়াহাট অঞ্চল থেকে খুঁজে পেতে সংগ্রহ করতে হয়েছে তরঙ্গকে। ঠোঁট রাঙানো লিপস্টিক, গাল দুটিতে শীতের দেশের লোকের মতো লালিমা ফুটিয়ে তুলবার জন্য রুজ রয়েছে 2-3টে। নানা ধরনের 3-4টে পুঁথির মালা, ছোট বড় সাইজের গোটাচার ভ্যানিটি ব্যাগ, প্লাস্টিকের খুব সুন্দর একজোড়া চটি কাগজে মোড়া ছিল। কৌতূহল হতে রাজীব চটি জোড়াটা হাতে নিয়ে দেখল। না, তরঙ্গ ব্যবহার করেনি এটা। প্লাস্টিকের চটিটা এদেশে তৈরি হয়নি, বেশ নিপুণ কাজ চটিতে। রাজীব লক্ষ্য করে দেখল ওটা ফরাসি দেশের কোনো কারখানায় তৈরি হয়েছে। কিন্তু পিকনগরে তরঙ্গে কেমন করে এলো এই পাদুকা? ভ্রু কুঁচকে রাজীব কিছুক্ষণ চিন্তা করল। প্লাস্টিকের চটি কি কলকাতায় কিনেছিল তরঙ্গ? না পাদুকাটা কোনো সঙ্গকামী পুরুষের প্রণয় উপহার? কিনে থাকলে কেন এটা ব্যবহার করেনি তরঙ্গমালা? তরঙ্গের নিচে এমন লুকিয়ে রেখেছিল কেন বস্তুটি? সুব্রত তরঙ্গটি প্রায় খালি করে এনেছিল। নিচের দিকে কয়েকটা বই, কিছু কাগজপত্র, তরঙ্গের একটা অ্যালবাম, 2-3টে খামে লেখা চিঠি, কয়েকটা পোস্ট কার্ড, উলবোনার কাঁটা, 6-7টা ন্যাপথালিনের বড়ি, একটা ওষুধের খালি শিশি। রাজীব বলল, ওগুলো আমার হাতে দাও সুব্রত। বইপত্র, খুচরো কাগজ, ছবির অ্যালবাম আর চিঠিগুলো সুব্রত এগিয়ে দিল। এক নজরে সেগুলো নিরীক্ষণ করে রাজীব বলল, মিসেস মজুমদার, এই জিনিসগুলো আপাতত আমাদের কাছে থাকবে। আর হ্যাঁ, ওই প্লাস্টিকের চটি জোড়াটাও। পরে অবশ্য সবই আপনি ফেরত পাবেন। বিষাদ মাখা কণ্ঠস্বরে ভদ্রমহিলা উত্তর দিল, কি আর হবে ফেরত নিয়ে? কার জিনিস, কার জন্যেই বা নিয়ে যাব ইন্সপেক্টর বাবু? কাকেই বা দেব ওগুলো? চামড়ার সুটকেসটার জিনিসপত্র কম। সুব্রত এবার সেটি নিয়ে বসল। শীতবস্ত্র, নকশা কাটা কালো রঙের কাশ্মীরি শাল, একটা গোলাপি রঙের কার্ডিগান, উলের মোজা, হাতে বোনা সুন্দর একটা স্কার্ফ, একটা লেডিস কমফোর্টার। এই অঞ্চলে শীত প্রচণ্ড, সেজন্য শীতবস্ত্রের প্রয়োজন আছে এবং সংগ্রহেও বেশি। গরম চাপা কাপড়ের নিচে টুকিটাকি 2-একটা অলংকার, 2টো আংটি, একটা পাথর বসানো সরু গলার হার, একজোড়া বালা, জয়পুরি কাজ করা কানের দুল। খুব সম্ভবত এই গয়নাগুলো মাঝে মধ্যে ব্যবহার করত তরঙ্গ। কোথাও যেতে আসতে কিংবা নিমন্ত্রণ হলে বাড়তি গয়নাগুলো অঙ্গে পরে নিত। রাজীব বলল, কলকাতায় গিয়ে কি তরঙ্গ গয়না টয়না গড়তে দিয়ে আসতো? ও কোথায় গয়না গড়াবে? মিসেস মজুমদার বাধা দিয়ে বললেন, যা গয়না টয়না দেখছেন সব হারু শ্যাকরা গড়েছে। টাকা পয়সা জমিয়ে আমি একটু একটু করে গয়না গড়িয়েছি। চাকরি বাকরি যাই করুক, একদিন তো মেয়ের বিয়ে দিতেই হবে। মেয়ে মানুষ হয়ে যখন জন্মেছে তখন স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করাটাই হলো শেষ কথা। কিন্তু অভাগীর কপালে তা নেই তো কি হবে? এই গয়নাগুলো কি সব হারু শ্যাকরাই করেছে? ভালো করে দেখুন তো। রাজীব অনুরোধ করল। গয়না টয়না সব আমার মুখস্থ। কলকাতায় গিয়ে তরঙ্গ একটা রেখে অন্যটা নিয়ে আসতো আমার কাছ থেকে। এই কলিয়ারি মূল্যকে গয়নাগাটির সঙ্গে আনা
ভয় ভাবনার কথা। এই জন্য আমি ওকে পই পই বারণ করতাম। গলার একটা হার, কানে একজোড়া হালকা দুল, হাতে 4 গাছি ব্রোঞ্জের চুড়ি। এর বেশি সঙ্গে রাখবার কি দরকার? যা থাকবে সঙ্গে তা রইবে আমার অঙ্গে। সুটকেসে বাক্সে গয়না রাখা বুদ্ধিমানের কথা নয় ইন্সপেক্টর বাবু, কিন্তু মেয়ে আমার কথা শুনতে চাইতো কি? রাজীব বলল, আপনি হাতে নিয়ে গয়নাগুলো পরীক্ষা করুন একবার, সবই হারুশাকরা তৈরি তো? মিসেস মজুমদার সাগ্রহে হারটা তুলে নিলেন হাতে। এই তো হারুশাকরার হাতের কাজ। এমন সুন্দর পালিশ, মানানসই করে পাথর বসানো, হারু ভিন্ন আর কে পারবে? ভদ্রমহিলা হারটা রেখে বালাটা দেখলেন। এই ছোট ছোট ফুল কোথায় কোন সিনেমায় গিয়ে দেখেছিল তরঙ্গ। খাদের বাড়ির বউ মানুষ এমনি বালা পরে বসেছিল ওর পাশেই। হয়তো কোনো বড় লোক ঘরের বউটেও হবে। তারপর থেকেই মেয়ের ইচ্ছে হলো এমনই একজোড়া পারফোর বালা গড়াবে। শেষে হারুশাকরাকে বাড়িতে ডেকে 3-4টে ডিজাইনের বই বেছে এই বালা গড়তে দেয়া হলো। রাজীব এবার ফুল দুটো এগিয়ে দিল ভদ্রমহিলাকে। সুব্রতকে বলল, আচ্ছা, তরঙ্গের গায়ে যে গয়না টয়নাগুলো ছিল সেগুলো কি দেখেছেন উনি? মিসেস মজুমদার নিজেই বললেন, নতুন করে দেখবার আর প্রয়োজন নেই ইন্সপেক্টর বাবু, ওগুলো আমি আগেই দেখেছি। আমার তরঙ্গ নেই, ওই গয়নাতেও আমার কাজ নেই, সব সর্বনেশের জিনিস। ওরই লোভে হয়তো তরঙ্গের ওপর ঝাঁপিয়ে পড়েছিল শয়তানটা। রাজীবের ইচ্ছে হলো ওর বক্তব্যের প্রতিবাদ করে, ব্যাপারটা বুঝিয়ে বলে ওকে। তরঙ্গকে খুন করবার পিছনে ওর অলংকার কটি হাতিয়ে নেবার উদ্দেশ্য আততায়ীর কণা মাত্র ছিল না। মোটিভ নিঃসন্দেহে সম্পূর্ণ ভিন্ন, এবং সেই মোটিভটাই কি তাই খুঁজছে রাজীব সান্যাল। বহুরূপী ক্যাকলাসের মতো সেটা ক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। শোক সন্তপ্ত জননীকে কিছু বোঝাতে যাওয়াই বৃথা। রাজীব নিরস্ত হলো, শুধু বলল, তরঙ্গের গায়ের গয়নাগুলো সব হারুশাকরার হাতের জিনিস ছিল তো? ভদ্রমহিলা ঘাড় হেলিয়ে সম্মতি জানালেন। জয়পুরি কাজ করা কানের সেই ঝুমকো দুলজোড়া খুঁটিয়ে দেখা শেষ। মুখ দেখেই রাজীব সান্যাল উত্তরটা আঁচ করল, বেহালার সেই হারুশাকরারই হার গড়েছে। এই সুন্দর দুলজোড়াও তারই কর্ম। বাকি শুধু দুটো আংটি। রাজীব বলল, নিন, এই আংটি দুটো দেখে শেষ কথা বলুন দেখি, এই দুটো হারুশাকরার হাতের জিনিস তো? এতক্ষণে রাজীবের মুখটা উজ্জ্বল দেখালো। যা প্রত্যাশা করেছিল তাই যেন এবার খুঁজে পেয়েছে রাজীব। মিসেস মজুমদারের মুখখানা কেমন সন্দিগ্ধ দেখাচ্ছে। যে আস্থার সঙ্গে কথা বলছিলেন তিনি, সে ভাব সম্পূর্ণ অদৃশ্য। রাজীবের মনে হলো ওষুধে এতক্ষণে কাজ দিয়েছে। ভদ্রমহিলার ভাবান্তর দিবালোকের মতো স্পষ্ট। দুটো আংটির একটিতে সাদা পোখরাজ পাথর বসানো, অন্যটির ওপরে পাথর টাথর নেই। ইংরেজি একটা অক্ষর এনগ্রেভ করা। খুব বেশি সোনা নেই কোনোটাতেই। মেরে কেটে সিকি ভরি পর্যন্ত হতে পারে। ভদ্রমহিলা পোখরাজ বসানো আংটি ফেরত দিলেন রাজীবকে। বললেন, এটা হারুশাকরা গড়েছিল। গত শীতে তরঙ্গ বলল একটা পাথর বসানো আংটি ওর চাই। চাই মানে নিজের জন্যে তো? না। ভদ্রমহিলা দৃঢ় কণ্ঠে বললেন, আমার বেশ মনে আছে ইন্সপেক্টর বাবু, কার বিয়েতে যেন আংটি দেবে বলেছিল তরঙ্গ। বিয়েতে আংটি? ঠিকই বলেছেন। আংটি প্রেজেন্ট করবার মতো কি অবস্থা আমাদের? আমি তরঙ্গকে বলেছিলাম সে কথা, কিন্তু মেয়ে আমার কথা শুনলই না। বলল বিশেষ জানাশোনা তার সঙ্গে, দামি কিছু না দিলে সম্মান নাকি থাকে না। রাজীব পোখরাজ পাথরটা পরীক্ষা করতে করতে বলল, এখন দেখা যাচ্ছে তরঙ্গ আংটিটা কাউকে প্রেজেন্ট করেনি, এতদিন ধরে নিজের কাছেই রেখেছিল। অনেকক্ষণ দুজনে চুপচাপ।
চার দেওয়ালের আগল দেওয়া ঘরের মধ্যে থেকে রাজীব যেন ছিটকে পড়েছে বাইরে, জমাট অন্ধকারে ঢাকা একটা প্রান্তরের মধ্যে। শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকার। মাঝে মাঝে আলেয়ার আলোর মতো একটা নিশানা দপ করে চোখের সামনে জ্বলে ওঠে, পরক্ষণেই কালো ছায়া। দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে ঘুরে হয়রান। অন্য আংটিটা তখন ভদ্রমহিলার হাতে। রাজীব বলল, মনে হচ্ছে ও আংটিটা হারুশ্যাকরার তৈরি নয়। মিসেস মজুমদারও স্বীকার করলেন ও আংটিটা তার চেনা নয়। কোনোদিন তরঙ্গের কাছে দেখেননি তিনি, এই আংটির বিন্দু বিসর্গ জানেন না। রাজীব হাসল। জানবেন কেমন করে? আমাদের নিজেদেরই কতটুকু জানি আমরা, তা চাকুরি মেয়ে তো বহু দূরের কথা। তরঙ্গের একটা নিজস্ব জগৎ ছিল মিসেস মজুমদার, আর সে জগতের কি জানবেন আপনি? একটা যুবতী মেয়ের আশা আকাঙ্ক্ষা, প্রেম ভালোবাসা, দ্বিধা দ্বন্দ্ব সব কিছু মিশিয়ে সে জগতের বুনিয়াদ। সেখানে আপনিও হয়তো বাইরের মানুষ। কোনো উত্তর দিলেন না ভদ্রমহিলা। রাজীব বলল, এই আংটিটা আমাদের কাছে এখন থাকবে, আর চিঠিপত্র বই টই কাগজপত্র যা আছে তা রইল। ওই জুতো জোড়াটাও রেখে দিতে হচ্ছে, পরের সময় হলেই ফেরত পাবেন। সুব্রত চামড়ার সুটকেস থেকে খান কয়েক চিঠি, কয়েকটা হিজিবিজি লেখা স্লিপ কাগজ ও একটা ছবির অ্যালবাম বের করে রাখল। মিসেস মজুমদার বললেন, আমি তাহলে এখন উঠি ইন্সপেক্টর বাবু, 7:30টার বাসটাতেই যাব ভেবেছি। রাজীব ব্যস্ত হয়ে বলল, নিশ্চয়ই যাবেন, এমনিতে আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি। আশাতীত সহযোগিতা পেয়েছি আপনার কাছ থেকে, ভবিষ্যতেও পাবো এই আশাই রাখি। রাস্তা পর্যন্ত রাজীব আর সুব্রত এগিয়ে গেল। রিকশা ডেকে ভদ্রমহিলা আর সেই ছেলেটিকে উঠতে সাহায্য করল সুব্রত। বেলা যায় যায়, ভাদ্র শেষের অপরাহ্নের বিষণ্ণ আলোটুকু প্রায় নিঃশেষ হয়ে এসেছে। দূরে কোথাও শাঁখের আওয়াজ শোনা গেল। কলরব করে একদল পাখি সম্ভবত নিরাভিমুখী হয়েছে। রাজীব বলল, সামনের সপ্তাহেই আবার আপনার সঙ্গে দেখা হতে পারে। কলকাতায় যাবেন? হয়তো যেতে হবে। আচ্ছা, নমস্কার। রাজীব 2 হাত জোর করে হাসি মুখে তাকালো। থানায় ঢুকে চেয়ারের উপর আয়েশ করে বসলো রাজীব। পকেট থেকে লাইটারটা বার করলো। একটা সিগারেট মুখে দেবার আগে সুব্রতকে বলল, তুমিও ধরাও একটা, বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে মগজ কিছুতেই সাফ হবে না। সিগারেটে একটা সুখ টান দিয়ে রাজীব চোখ বন্ধ করে কি যেন চিন্তা করতে লাগলো। কপালটা কুঁচকে উঠছে। মাঝে বাঁ হাতের বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে কপালটাকে টিপছিল রাজীব। চোখ মেলে চাইল আরও কিছুক্ষণ পরে। সুব্রত বলল, রাজীবদা, নতুন কিছু চিন্তা করছেন নাকি? পুরনো কিছু হাতে নেই তো সুব্রত, সুতরাং নতুন পুরনোর প্রশ্ন ওঠে না। রাজীব ধীরে ধীরে বলল, এখন চিন্তা করছি, সন্ধান করছি, কিন্তু হদিশ পাচ্ছি কই। আহত ভঙ্গিতে সুব্রত বলল, রাজীবদা কি নিখিলেশকে খুনি বলে সন্দেহ করেন না? রুমালটা পাবার পরেও কি সন্দেহের অবকাশ থাকতে পারে? কথা শেষ করে নাটকীয় ভঙ্গিতে সুব্রত ঘোষণা করল, আমি জোর করে বলতে পারি, খুনি নিখিলেশ সেন ছাড়া আর কেউ নয়। রাজীব ফিক করে হাসল, বলল, আধুনিক জীবন ভারী জটিল সুব্রত, খুন হলো জটিলতর। একটা পূর্ব পরিকল্পিত উদ্দেশ্যমূলক খুনের পিছনে জটিল অভিসন্ধি খেলা করছে। আমি যদি বলি খুনির আসল উদ্দেশ্য ছিল নিখিলেশ সেনকেই শেষ করা, তাহলে তুমি কি বলবে? অবাক হয়ে সুব্রত বলল, তাহলে তো নিখিলেশ সেনকেই হত্যা করতো সে। কি প্রয়োজন? তরঙ্গমালাকে হত্যা করে নিখিলেশকে বেশ ফাঁসিয়ে দিয়েছে খুনি। এখন নিখিলেশ সেনকে ফাঁসির আসামি হয়ে দাঁড়াতে হবে। দায়রায় সোপর্দ যে হবে তা অবধারিত, এবং বিচারে কি যে রায় হবে তাও বলা কঠিন। ফাঁসির দণ্ডাদেশ হবে না এমন কথা কে বলতে পারে? সুতরাং খুনির উদ্দেশ্য সফল হবার 16 আনা সম্ভাবনা। সুব্রত বিস্ফারিত চোখে বলল, বলেন কি রাজীবদা? খুব বেশি চিন্তা করলে এমন আরও অনেক জিনিস মনে আসবে।
অবশ্য আমি যা অনুমান করছি তা হয়তো সঠিক নয়, ভ্রান্ত অনুমানও হতে পারে। কিন্তু একটা কথা ঠিক যেন সুব্রত, ডিম না ভেঙে অমলেট কোনো উপায়ই তৈরি করা যায় না। নিখিলেশ সেনকে যদি অমলেট ভাবো তাহলে তরঙ্গই হলো গোটা ডিম, সুতরাং ডিম ভাঙতে হয়েছে, না হলে ডিম থেকে অমলেট পৌঁছাবার জন্য কোনো রাস্তা নেই। কিন্তু চিঠির ব্যাপারটা রাজীবদা, নিখিলেশ নিজে চিঠি লিখে তরঙ্গকে দেখা করতে বলেছিল। সুধামণির মোড়ে তরঙ্গ যেন তার সঙ্গে দেখা করে রাত 10টার আগে, হাতের লেখা নিখিলেশের। আপনি মিলিয়ে দেখুন। মিলিয়ে দেখতে হবে না, গভীর আত্মবিশ্বাসের সঙ্গে রাজীব বলল, চিঠিখানা নিখিলেশ লিখেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ওর মধ্যে একটা গভীর রহস্য লুকিয়ে আছে, বুঝলে সুব্রত। চিঠিটা তুমি আমাকে আজ দিও তো। সুব্রত বলল, ওই ব্যাপারটা আমার কাছে হেয়ালি হয়ে উঠছে রাজীবদা। নিখিলেশ চিঠি লিখে আসতে বলল ওকে, অথচ খুনের সঙ্গে নিখিলেশের কোনো সম্পর্ক নেই ভাবছেন। ব্যাপারটা কেমন ঘোরালো হয়ে উঠছে না রাজীবদা? এক পাশে চুপ করে বসেছিল শচী দুলাল। অনেকক্ষণ সে কোনো কথা বলেনি, বরং কথা শুনছিল, টুকরো টুকরো কথা। রাজীব যেমন বলছিল। হঠাৎ সে বলল, আপনি তাহলে কাকে সন্দেহ করেন স্যার? রাজীব উদার চোখে হাসল। কাউকে না, এত তাড়াতাড়ি সন্দেহ শুরু করলে তদন্তের 12টা বাজবে শচী। বলেছি না তোমাকে, খুনের তদন্ত খোলা মন নিয়ে এগুতে হবে। কাউকে সন্দেহ করলেই মনটা বর্ষার ঘোলা জলের মতো ঘোলাটে হয়ে উঠবে। তখন ভাবনা চিন্তা সব এক বিন্দুতে এসে থেমে যাবে। যাকে সন্দেহ করেছো তাকে ভিন্ন আর কাউকে তুমি দোষী বলে ভাবতে পারবে না। খানিকটা সময় অলক্ষ্যে গড়িয়ে গেল। নিস্তব্ধতা ভঙ্গ করে রাজীব বলল, আমি শুধু আমার মতটা ব্যক্ত করেছি সুব্রত। তার অর্থ এই নয় যে আমি বেঠিক হতে পারবো না। তবে আমার কেমন মনে হচ্ছে নিখিলেশকে খুনি বলে সন্দেহ করার ব্যাপারটা আগাগোড়া সাজানো, স্রেফ চোখে ধুলো দেবার চেষ্টা। সুব্রতর বাড়ি থেকে চা এলো, ধুমায়িত 3 কাপ চা। রাজীব সাগ্রহ হয়ে একটা কাপ টেনে নিয়ে বলল, আশ্চর্য, তোমার চায়ের কথা আমি কেমন করে এতক্ষণে ভুলেছিলাম বলো তো। চায়ে চুমুক দিয়ে রাজীব বলল, আংটিটা দেখেছো সুব্রত? কোন আংটিটা রাজীবদা? মিসেস মজুমদার যে আংটির কথা বিন্দু বিসর্গও জানেন না বললেন। ভাবছি তরঙ্গ ওটা পেল কেমন করে। এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে সুব্রত। হয়তো কোথাও কিনে থাকবে রাজীবদা। তরঙ্গ আংটিটা কিনলে মিসেস মজুমদার জানতে পারবেন না। এটা অমাবস্যার চাঁদের মতো অসম্ভব ব্যাপার সুব্রত। শাড়ি গয়নার গল্পের চেয়ে প্রিয় আর কিছু মেয়েদের কাছে নেই। একটু থেমে রাজীব বলল, আর একটা পয়েন্ট মনে রেখেছো সুব্রত? শীতে তরঙ্গ একটা পাথর বৎসানো আংটি গড়িয়েছিল। মাকে বলেছিল কার বিয়েতে যেন প্রেজেন্ট করবে। পরে দেখা যাচ্ছে আংটিটা তরঙ্গ কাউকে প্রেজেন্ট করেনি। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, পোখরাজ বসানো আংটিটা প্রমাণ সাইজের। কোনো মেয়ের আঙুলের মাপে ওটা তৈরি হয়নি। আপনি কি বলতে চান তরঙ্গ ওটা ওর লাভারকে দেবে বলে তৈরি করেছিল? হ্যাঁ তাই। হয়তো কোনো রক্তিম সান্ধ্য সন্ধ্যায় প্রেমিকের আঙুলে ওটা পরিয়ে দেবে বলেই তরঙ্গ ভেবেছিল। রাজীব খুব মিষ্টি করে হাসল। হতাশ ভঙ্গি করে সুব্রত তাকালো। উৎসাহ দিয়ে রাজীব বলল, কই, অন্য আংটির কথা তো কিছু বললে না। ওটা দেখোনি তুমি? টেবিলেই পড়েছিল আংটিটা। সুব্রত উল্টে পাল্টে আংটিটা পর্যবেক্ষণ করতে লাগলো। রাজীব বলল, আংটিতে একটা ইংরাজি অক্ষর এনগ্রেভিং করা আছে, দেখেছ? হ্যাঁ, সুব্রত চিন্তিত মুখে বলল, অক্ষরটা এস রাজীবদা। ঠিক বলেছ সুব্রত, অক্ষরটা এস। রাজীব সান্যাল এস অক্ষরটার কাছে এসে যেন অকস্মাৎ অনুভূতি প্রবণ হয়ে পড়েছে। অনেকক্ষণ পর রাজীব বলল, এস কোনো নামের আদ্যক্ষর, এটা আমরা ধরে নিতে পারি সুব্রত, কি বলো? সুব্রত সায় দিল। রাজীব বলল, কোন নামের আদ্যক্ষর এস
বলো দেখি শচী। শচী দুলাল ভাবছিল। রাজীব হেসে বলল, শচী দুলাল আর সুব্রত সরকার, দুজনের নামের অধ্যক্ষরই দেখছি এস। ঘাড় ঘুরিয়ে রাজীব তাকালো সুব্রতর দিকে, বলল, কি সুব্রত, তরঙ্গকে কোনোদিন আংটি প্রেজেন্ট করে বসনি তো? ভাবছি তোমাকেই সন্দেহ করব নাকি। শচী দুলাল মুচকি হাসল। আপাতত বেশ অক্ষর দিয়ে 3টে নাম আমি খুঁজে পাচ্ছি। রাজীব মুখ উঁচু করে বলল, একটা মহিলার, অন্য 2টো পুরুষের। এদের প্রত্যেকেই তরঙ্গের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত। অবশ্য আরও নাম থাকতে পারে, তাদের এখনও আমরা খুঁজে বের করতে পারিনি। কি কি নাম স্যার? শচী দুলাল তার দুর্নিবার কৌতূহল ব্যক্ত করল। বলছি শচী, কিন্তু নামগুলো তো তুমিও জানো। একটা মহিলার, তিনি মিস সুজাতা দাস। অন্য 2টির নামের একটা হলো শশাঙ্ক ভট্টাচার্য, শেষের নামটি যার সঙ্গে এখনও আমি পরিচিত হইনি, তিনি মিল ম্যানেজার সুদর্শন চক্রবর্তী। রাজীব সান্যাল খুব গম্ভীর মুখ করে বলল, সুব্রত, কালই একটা অ্যাপয়েন্টমেন্ট করো। সুদর্শন চক্রবর্তীর সঙ্গে আমাদের দেখা করা দরকার। আমার মনে হচ্ছে সুদর্শন চক্রবর্তী মাস্ট বি অ্যান ইন্টারেস্টিং ম্যান। টেবিলের ওপর চিঠিপত্র, বইটই, নানা খুচরো কাগজ, প্লাস্টিকের সেই সুদৃশ্য চটিজোড়াও পড়ে রয়েছে। একটা নীলচে কাগজে হঠাৎ চোখ পড়ল রাজীবের। ক্যাশ মেমো বলে মনে হলো তার। দ্রুত কাগজটায় চোখ বুলিয়ে গেল রাজীব। ক্যাশ মেমোই বটে, একটা নয় 2টো। স্ট্রেপলার দিয়ে আটা বলে নিচেরটা নজরে আসেনি। পড়তে পড়তে রীতিমতো উত্তেজিত দেখালো রাজীবকে। প্রায় খুঁটিয়ে খুঁটিয়ে ক্যাশ মেমোটা পড়ল রাজীব। প্রথমে একটা, তারপরে দ্বিতীয়টাও তেমনইভাবে পড়ল। একটা নামকরা অভিজাত রেস্তোরাঁর ক্যাশ মেমো। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে, যেখানে সন্ধ্যায় হালকা বিলিতি সুর বাজে। সুবেশ নারীর দল ভিড় করে। বাজনার তালে তালে মেয়ে পুরুষ কোমর জড়িয়ে বিদেশি নাচের ছন্দে পা ফেলে। নাচে গানে হাস্যে লাস্যে রাত্রের প্রথম প্রহর ধীরে ধীরে ভোল পাল্টায়। যুবতী মেয়ের মুদির চাউনি দিয়ে আগন্তুককে অবশ নিষ্ক্রিয় করে ফেলে। পার্ক স্ট্রিটের এই রেস্তোরাঁয় কি তরঙ্গ গিয়েছিল? কিন্তু কার সঙ্গে? ক্যাশ মেমোতে 2জনের মতো খাবারের উল্লেখ আছে বটে, আর আছে সুরাপানের কথা। অবশ্য এখানে এসে মদ্যপান করাই তো স্বাভাবিক, কিন্তু তরঙ্গ সুরাপান করেছিল কি না বোঝা যাচ্ছে না। সাকুল্যে 2.5 পেগ শেরির উল্লেখ রয়েছে মেমোতে। লোকটি 2 পেগ খেয়ে থাকলে বাকি 1/2 পেগ কার জন্যে? 1/2 পেগ শেরি কি আনাড়ি তরঙ্গকে দেওয়া হয়েছিল, কিংবা লোকটি 2.5 পেগ শেরি একাই নিঃশেষ করেছিল? গম্ভীর মুখে রাজীব উঠে দাঁড়ালো, বলল, সুব্রত, আজ তাহলে উঠলাম হে, কাল আবার দেখা হবে। সুব্রত বলল, মনে হচ্ছে কি যেন চিন্তা করছেন রাজীবদা। হ্যাঁ, রাজীব স্বীকার করল। ধীরে ধীরে বলল, ভাবছি তরঙ্গমালা মজুমদার বেশ খেলুড়ে মেয়ে ছিল হে সুব্রত। মুখের আকৃতি পানের পাতার মতো নয়, লম্বাটে কিংবা ডিমালো তো নয়ই, বরং গোল চক্রাকার বললেই ঠিক বলা হবে। তবে ফর্সা, টুকটুকে ফর্সা। চোখের ওপর কম দামি গোল ফ্রেমের একটা চশমা। মেয়েটির বয়স আন্দাজ করতে চেষ্টা করল রাজীব। 23-24 কিংবা বড় জোর 25 হতে পারে। ওর মুখের ওপর দৃষ্টিটা এক পলক বুলিয়ে নিল রাজীব। কেমন ভীরু দৃষ্টি। অপরিচিত মানুষজনকে কাছাকাছি দেখলে পাখিরা যেমন সন্দিগ্ধ হয়ে ওঠে, পাখা মেলে উড়ে যাবার আগে যেমন সংকুচিত দৃষ্টিতে চায়, মেয়েটি তেমনভাবেই রাজীবকে যেন নিরীক্ষণ করছিল। একটু আগেই জিপের শব্দ কানে গিয়েছে ওর। গাড়ি থেকে 2জন আরোহী নেমে বারান্দায় উঠেছে। অবশ্য পুলিশের পোশাক 2জনেরই কেউ পরে আসেনি। সিআইডিতে আসার পর তো রাজীব খাকি পোশাকের কথা প্রায় ভুলতেই বসেছে। আর সুব্রত,
থানার বড় দারোগা হলেও সুব্রত আজ পোশাকের ব্যাপারে 10 জনের মতোই সাধারণ। পুলিশের ইউনিফর্ম নয়, সুব্রতর পরনে দেশি ধুতি, ঊর্ধ্বাঙ্গে সদ্য পাট ভাঙা পাঞ্জাবি। আপনার নামই শ্রীমতী প্রভা মুখার্জি? রাজীব লঘু সুরে আলাপ আরম্ভ করল। মেয়েটি কথা বলল না, শুধু ঘাড় নাড়ল। অর্থাৎ সে প্রভা মুখার্জি। রাজীব বলল, সাত সকালে আপনাকে বিরক্ত করতে এলাম মিস মুখার্জি, কিছু মনে করবেন না। গতকালও আমরা এসেছিলাম, তখন আপনি অফিসে। প্রভা এতক্ষণে যেন আগন্তুকদের পুরোপুরি পরিচয় জানল। বলল, বুঝতে পেরেছি, সুজাতাদি কাল বলছিলেন আপনার কথা। তাই নাকি? রাজীব সান্যালকে রীতিমতো উৎসাহিত মনে হলো। কি বলছিলেন উনি? তেমন কিছু নয়। প্রভা অল্প একটু হাসল। সুজাতাদি বলছিলেন খুনের তদন্ত করতে একজন সিআইডি এসেছেন। ভদ্রলোকের হাজার প্রশ্ন, জবাব দিতে গিয়ে নাজেহাল হবার জোগাড়। রাজীব স্মিত হাসল, বলল, মুশকিল কাণ্ড তাহলে। দুর্নামে দেশ যে ভরে উঠল, এখন আপনাদের মুখোমুখি হতেই লজ্জা। প্রভা স্থির দৃষ্টিতে রাজীবকে লক্ষ্য করছিল। কথা শেষ হতেই সে উত্তর দিল, ও মা, লজ্জা কিসের? খুনের তদন্তই তো আপনার কাজ, আর সেই তদন্তের জন্য প্রশ্ন তো আছেই। রাজীব বলল, তাহলে ভরসা পেলাম, এখন নিশ্চিন্তে আপনার সঙ্গে দুটো কথাবার্তা বলতে পারি। কি জানেন মিস মুখার্জি, প্রশ্ন করলেই অনেকে ভীষণ বিরক্ত হন, উত্তর দেবার আগেই রেগে টং। তার ঠিক উত্তরটা তাহলে পাবো কেমন করে? আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করব? প্রভা চিন্তিত মুখে বলল। নিশ্চয়ই। প্রশ্ন কখনো একতরফা হওয়া উচিত নয়। আর শুধু প্রশ্ন করছি এবং উত্তর শুনছি ভাবলে নিজেকে কেমন এক্সামিনার বলেও মনে হয়। আমাকে প্রভা মুখার্জি বলে জানলেন কেমন করে? আগে কখনো দেখেছেন নাকি? তারিফ করার ভঙ্গিতে রাজীব উত্তর দিল, সত্যিই বুদ্ধিমতী আপনি। ঠিকই তো, প্রভা মুখার্জি না হয়ে আপনি মিনতি আইচ হতে পারেন, সুতরাং আপনাকে মিনতি আইচ বলে সম্বোধন করলাম না কেন? ঠিক তাই। প্রভা কৌতূহলী হয়েছে মনে হলো। রাজীব বলল, শ্রীমতী আইচকে দেখলাম বাজারের দিকে চলেছেন, খুব ব্যস্ত মনে হলো। কি আশ্চর্য, আপনি মিনতিকেও চেনেন নাকি? রাজীব রহস্য করে চোখ দুটো নাচালো। চিনি, দুজনকেই চিনি, শুধু আলাপ পরিচয় এতদিন ছিল না। হেসে বলল, হুম, আজ তাও হয়ে গেল। প্রভা মুখার্জি খুব বিস্মিত হয়ে বলল, কিন্তু কবে চিনলেন আমাদের? সে কথা বলবেন তো? কাল রাত্রে। বিশ্বাস করুন, তার আগে আপনাদের চিনতাম না আমি। রহস্যের আবরণ সরিয়ে আসল কথাটা ব্যক্ত করল রাজীব। কাল রাত্রে একটা অ্যালবামে আপনাদের ছবি দেখেছি। অবশ্য সুব্রতই সাহায্য করেছে। সুব্রতকে চেনেন তো? দিকনগর থানার অফিসার ইনচার্জ, আপনারা যাকে বলেন বড় দারোগা। কিন্তু আপনি সুব্রতকে কখনো দেখেননি? সহাস্যে সুব্রতর দিকে তাকালো রাজীব। ঠিক মনে করতে পারছি না। প্রভা মুখার্জিকে আশ্চর্য ভদ্র মনে হলো। ঘড়ির কাঁটায় চোখ রাখল রাজীব। 8:30টার বেশি। মথুরাপুর থেকে বেরিয়েছে 7টার আগে। শচী দুলালকে আজ আর সঙ্গে নেয়নি। বিশেষ একটা কাজের ভার দিয়েছে শচী দুলালের ওপর। সমস্ত দিন খোঁজখবর করুক শচী দুলাল। খুঁজে পেতে যদি সেই লন্ড্রিটা বের করতে পারে তাহলে খানিকটা কাজ হয়। অবশ্য লন্ড্রিটা দিকনগরেরও হতে পারে, কিন্তু দিকনগরের সঙ্গে লন্ড্রিটার যোগ নেই বলেই রাজীবের ধারণা। মথুরাপুর না হলে অন্য কোনো ঠিকানা হবে লন্ড্রিটার। কলকাতার কোনো গলির ঠিকানা হওয়াও অসম্ভব কিছুই নয়। হাতে সময় কম, বড় জোর 8 ঘন্টা হবে। দিকনগর পেপার মিলের অফিস টাইম আর 5টা অফিসের মতোই সাধারণ, 10টা থেকে 5টা। সুতরাং 9টার পরই প্রভা মুখার্জিকে ছেড়ে দিতে হয়। স্নান টান আহার পর্ব রয়েছে, তারপর মেয়েলি সাজগোজ, ছিটেফোঁটা প্রসাধন, আর খেয়ে উঠলেই শরীরটা একটু ভারী, আরাম খোঁজে। অতএব ভরা পেটে ঢিমে তালে পথ হাঁটবে প্রভা,
এই পথটুকু শেষ করতে 10 থেকে 15 মিনিট গড়াবে। রোদ ঝলমলে দিন, ফটফটে নীল আকাশ, শরতের সদানন্দ সকাল। আশ্চর্য লাগলো রাজীবের, আজ এতটুকু গরম নেই। গতকালের সঙ্গে এর কোনো তুলনাই হতে পারে না। এই বারান্দায় বসে কাল কি বিশ্রী ঘামছিল রাজীব, অথচ আজ ঈশ্বরের প্রেমের স্পর্শের মতো ফুরফুরে তাজা হাওয়া সর্বক্ষণ গায়ে এসে লাগছে। রাজীব সোজা হয়ে বসল। হাতের মুঠোর ফাঁক দিয়ে সময়ের ছোট ছোট ভগ্নাংশ মিনিট সেকেন্ডে গুঁড়ো বালির মতো নিঃশব্দে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আর সতর্ক না হয়ে উপায় নেই। এক গাল হেসে রাজীব বলল, আচ্ছা, তরঙ্গ মজুমদার তো আপনার খুব প্রিয় বন্ধু ছিল, তাই না? প্রভা মুখার্জি বাঁ দিকের ভ্রুটা ঈষৎ কুঁচকে কি যেন ভাবল। বন্ধু ছিল ঠিকই, তবে প্রিয় বন্ধু বলতে ঠিক কী বোঝায় না জেনে আপনার প্রশ্নের উত্তর দিতে ঠিক পারছি না। রাজীব হাসল, বলল, প্রিয় বন্ধু বলতে আমি যা বুঝি সেটুকুই আপনাকে খুলে বলতে পারি মিস মুখার্জি। ধরুন, যে বন্ধুর কাছে অবাধে মনের সব কথা খুলে বলা চলে, তাকে আপনি নিশ্চয়ই প্রিয় বন্ধুর পর্যায়ে ফেলতে পারেন। অর্থাৎ আপনি প্রশ্ন করছেন তরঙ্গের একান্ত ব্যক্তিগত ব্যাপার বা কাহিনীগুলো আমি জানি কি না? রাজীব সান্যাল সব প্রশংস দৃষ্টিতে চাইল। মেয়েদের তুলনায় প্রভার রীতিমতো বুদ্ধিমতী, প্রায় মুখের ভাব দেখেই ও মনের কথা আঁচ করতে পারে। এর সঙ্গে কথা বলবার সময় রাজীবকে সতর্ক হতে হবে। এ মেয়েকে কোনো প্রশ্ন করার আগে প্রশ্নের পিছনের একটা শক্ত ওয়াফল ওয়াল তৈরি করে রাখতে হবে রাজীবকে, নইলে হয়তো প্রশ্নটাই বুমেরাং অস্ত্রের মতো তার দিকে তাক করে ফিরে আসবে। মন খুলে কথা বলবার চেষ্টা করলো রাজীব। দেখুন, তরঙ্গমালা মজুমদার খুনের ব্যাপারটা আমাকে রীতিমতো চিন্তিত করেছে। এখনো পর্যন্ত যা সূত্রটুকু পেয়েছি তা অবশ্যই অতি সামান্যই, কিন্তু সেগুলো থেকে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে উঠেছে। একটু থেমে প্রভা মুখার্জির মুখের দিকে চাইল রাজীব, কিন্তু প্রভা মুখার্জিকে অবিচল দেখালো। ভালো করে বিষয়টা না শুনে তার মুখ থেকে মন্তব্য বের হবে আশা করা যায় না। সুতরাং শুরু করলো রাজীব। মৃতা তরঙ্গমালা সম্বন্ধে আমার মনে হয়েছে যে মেয়েটি বেশ আলাপী ছিল। কারো কারো সঙ্গে হয়তো রীতিমতো ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গও ছিল তরঙ্গ। এই প্রসঙ্গে নিখিলেশ বাবুর নামটা সর্বাগ্রে এসে পড়ে। আচ্ছা, এ ব্যাপারে আপনি কি কিছু বলতে পারেন আমাকে? দেখুন, একটা কথা আপনাকে প্রথমেই বলি। প্রভা ধীরে ধীরে মুখ খুলল। মৃতের নিন্দা করা অনুচিত এবং হয়তো সেটা অন্যায় কাজ। তবু আপনার প্রশ্নের উত্তর দিতে গেলে সব কথা খুলে বলা দরকার। তরঙ্গ খুব হাসি খুশি আর আলাপি ছিল ঠিকই, কিন্তু মনে মনে ভীষণ দিমাগ ছিল ওর। এই দিমাগের জন্য অনেক মেয়ে ওকে আড়ালে খুব অপছন্দ করত। তাই নাকি? কিন্তু কিসের দিমাগ? কি নিয়ে বড়াই করতো তরঙ্গ? প্রভা ঠোঁট টিপে হাসল। মেয়েরা কি নিয়ে দিমাগ করে তা কি আপনাকে বলে দিতে হবে ইন্সপেক্টর বাবু? ও, রাজীব অল্প একটু চিন্তা করল। প্রভা বলল, তরঙ্গের জিনিসপত্রের মধ্যে নিশ্চয়ই আপনি একটা অ্যালবাম খুঁজে পেয়েছেন, যে অ্যালবামে আমার আর মিনতির ছবি দেখেছেন। ঠিকই ধরেছেন, রাজীব স্বীকার করল। তরঙ্গের ছবিগুলো ভালো করে লক্ষ্য করেছেন আপনি? নিশ্চয়ই। ছবির চেয়েও সুন্দর দেখতে ছিল তরঙ্গ। ফটোর কোনো দিনই ভালো উঠত না। স্বীকার করতে আপত্তি নেই, তরঙ্গের মতো সুন্দরী দিকনগরে একটিও চোখে পড়েনি। সুজাতাদি অবশ্য আরও একটু বাড়িয়ে বলেন, ওর মতে দিকনগর কেন, মথুরাপুর মহকুমায় তরঙ্গের চুরি ছিল না। নিজের সৌন্দর্য সম্বন্ধে তরঙ্গ খুব সচেতন ছিল, তাই না মিস মুখার্জি? রীতিমতো। সুজাতাদি এবং আরও কয়েকজন তরঙ্গের রূপ আর সৌন্দর্যের বেপরোয়া প্রশংসা করতেন। এত রূপের স্তুতি শুনলে কার মাথার ঠিক থাকে বলুন?
রাজীব সান্যাল খুব গম্ভীরভাবে কি যেন ভাবল। বলল, মিস দাসকে আমি চিনি প্রভাদেবী, কিন্তু তিনি ছাড়া শ্রীমতী তরঙ্গের রূপমুগ্ধ আর কারা ছিলেন? তারা নিশ্চয়ই পুরুষ। পুরুষ মানুষ নিশ্চয়ই, কিন্তু কার নাম বলবো বলুন? প্রভা ফিক করে হাসল। তার কি দল কম? তরঙ্গের স্তাবক তো একটা দুটো নয়, কয়েকজন তো প্রশংসায় সোচ্চার। তলে তলে আরও কজন সৌন্দর্য পূজারী ছিলেন কে বলতে পারে। মনে মনে নিজের বাকপটুতার তারিফ করছিল রাজীব। বুদ্ধিমতী প্রভা মুখার্জিকে বেশ খানিকটা কোণঠাসা করা গেছে। প্রথমে মনে হয়েছিল এই মেয়ে ভীষণ চালাক আর তেমনই চাপা, শত চেষ্টাতেও এর মুখ খোলানো যাবে না। কিন্তু না, ব্রিজ খেলতে বসে ঠিকমতো লিড দিতে পারাটা যেমন কাজের কথা, জিজ্ঞাসাবাদের ব্যাপারেও তাই। ঠিকমতো বিষয়টিতে টেনে নিয়ে যেতে হবে এবং তার জন্য প্রতিপক্ষের দুর্বল স্থানটিতে সুরসুরি কিংবা প্রয়োজন হলে আঘাত করা প্রয়োজন। রাজীব বুঝতে পেরেছিল মনে মনে প্রভা মুখার্জি বিজয় ঈর্ষাপরায়ণ। তরঙ্গের সৌন্দর্য প্রশস্তি দীর্ঘদিন ওকে রীতিমতো পীড়া দিয়েছে। রাজীব বলল, বেশ তো, যে কজন পূজারীকে আপনি জানতেন তাদের কথাই বলুন। তবে হ্যাঁ, একটা ব্যাপারে আপনাকে নিশ্চিন্ত করতে পারি মিস মুখার্জি, যা কিছু আমাকে বলবেন তা কাকপক্ষীতেও টের পাবে না। প্রভা মুখার্জিকে সামান্য অস্থির দেখালো, অনিচ্ছায় যেন মুখ খুলতে হচ্ছে ওকে। রাজীব দৃশ্যটা বেশ উপভোগ করল। একটা বুনো পায়রা কেমন সুন্দর পোষ মেনেছে, খাঁচায় ঢোকবার আগেই যা ছটফটানি। এদিক ওদিক চেয়ে প্রভা বলল, আমাদের অফিসের ভৈরব দত্তকে চেনেন আপনি? উনি তরঙ্গের মতোই টেলিফোন অপারেটর। ভদ্রলোকের বয়স হয়েছে বছর 40 তো হবেই, বরং 2-4 বছর বেশি। বাড়িতে বউ রয়েছে, 2 ছেলে 1 মেয়ে। মেয়ে এইবার নাকি স্কুল ফাইনাল দেবে। অথচ অথচ কি? কি আবার? তরঙ্গ বলতে ভদ্রলোক একেবারে অজ্ঞান, যখন তখন যেন তরঙ্গের হুকুমের চাকর। তরঙ্গের মুখ থেকে কথা খসবার তর নেই, ভদ্রলোক ছুটে যাবেন সবার আগে। কেউ যদি তরঙ্গের নিন্দে করে তাহলে তো আর কথাই নেই, উনি তখনই রুখে দাঁড়াবেন, প্রায় আস্তিন গুটিয়ে ছুটে যাবেন। রাজীব মজা অনুভব করল। বলল, এই বিষয়ে তরঙ্গমালার কি মত ছিল? কিছু বলেছিল আপনাকে? প্রভা এক মুহূর্তের জন্য চিন্তা করল। বলল, দেখুন, পরের ব্যাপারে আমি সাধারণত মাথা ঘামাই না, কিন্তু ভৈরব দত্তের দেখলে পোনা আমিও একদিন সহ্য করতে পারিনি। তরঙ্গকে স্পষ্ট বলেছিলাম, নিখিলেশ সেনের সঙ্গে প্রেম করছিস ভালো কথা, কিন্তু এসব বুড়ো হাবড়াগুলোকে কেন লাই দিয়ে বাঁদর নাচাচ্ছিস? তরঙ্গমালা কি উত্তর দিয়েছিল তাতে? নাক কুচকি একটা অবজ্ঞার ভাব দেখালো প্রভা। বলল, তরঙ্গকে লোকে যতখানি নিপাট ভালো মানুষ বলে মনে করত, আসলে কিন্তু ও তার উল্টো। সাদা সরল তো মোটেই ছিল না তরঙ্গ। আমি বলতেই এমন একটা ভাব দেখালো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বলল, কি করতে পারি বল? ওরা যদি নিজেরাই নাচানাচি শুরু করে তাহলে আমার আর কি দোষ? ভাবলাম ফটো তোলার কথাটা এই সুযোগে বলি। বাধা দিয়ে রাজীব বলল, ফটো তোলার কথা মানে? কি ফটো? কার ফটো? বলছি ইন্সপেক্টর বাবু, ভৈরব দত্তের একটা বিলিতি ক্যামেরা আছে, ফটো তোলার হাত আছে ভদ্রলোকের। চেষ্টা করলে সেই লাইনে হয়তো উন্নতিও করতে পারতেন। আপনি তোর হাতের ছবি দেখেছেন, তরঙ্গের যে অ্যালবামটা পেয়েছেন তার সবই তো প্রায় ভৈরব দত্তের হাতে তোলা। ভালো না ছবিগুলো? রাজীব সায় দিয়ে বলল, নিশ্চয়ই ভালো, খুব ভালো ছবি। তরঙ্গের যেন ছিট ছিল মাথায়, ফি মাসে ওর ছবি তোলানো চাই। ভৈরব দত্তকে হুকুম করবার অপেক্ষা মাত্র। হপ্তা শেষ হবার আগেই ফিল্ম কিনে ভৈরব দত্ত এসে ওকে পাকড়াও করত।
নিজের ছবি, আমাদের ছবি, সকলের গ্রুপ ফটো, সব মিলিয়ে সে যেন এক উৎসব ইন্সপেক্টর বাবু। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবেন, বলুন না। গতকাল সুজাতা দেবী কিন্তু ভৈরব দত্তের কথা একবারও আমার কাছে বলেননি, শুধু নামটা একবার উল্লেখ করেছিলেন। এর কারণ কিছু অনুমান হয় আপনার? প্রভা মুখার্জি বিনীতভাবে হাসল, বলল, না, কারণ কিছু খুঁজে পাচ্ছি না। হয়তো ভৈরব দত্তের বয়সের জন্যই ব্যাপারটা তেমন দৃষ্টিকটু মনে হয়নি সুজাতাদি, নইলে তরঙ্গের সঙ্গে ওর ঘনিষ্ঠতার কথা তো সবাই জানে। তবে তবে কি মিস মুখার্জি? প্রভা গলা নামিয়ে বলল, দেখবেন এ কথা যেন পাঁচ কান না হয়। ভৈরব দত্ত ম্যানেজারের লোক, কেউ কেউ বলে সুদর্শন চক্রবর্তীর ও নাকি ডান হাত। মনে মনে ভৈরব দত্তকে ভয় করে সুজাতাদি, ওকে ঘাঁটাতে চায় না। সুব্রত আজ শচী দুলালের কাজ করছিল, নিবিষ্ট মনে, প্রায় মনোযোগী ছাত্রের মতো। ছোট নোটবই খুলে লিখছিল সুব্রত, মাঝে মাঝে রাজীবের দিকে তাকাচ্ছিল, কখনো প্রভা মুখার্জির গোল গাল মুখখানার ওপর দ্রুত চোখ বুলিয়ে নিচ্ছিল, আবার রাজীবের নীরব নির্দেশ পেতেই নোটবই খুলে লিখতে তৎপর হলো। রাজীব হেসে বলল, সুদর্শন চক্রবর্তীকে আপনার কি মনে হয় মিস মুখার্জি? কি বলবো ইন্সপেক্টর বাবু, এত বড় একটা মিলের ম্যানেজার উনি, বিলেতে অনেক দিন নাকি কাটিয়েছেন, ভালো ভালো সব ডিগ্রি আছে, কলকাতায় শ্বশুর বাড়ি, অঢেল পয়সা তাদেরও, কিন্তু তলে তলে উনিও তরঙ্গের একজন ভক্ত। আশ্চর্য! রাজীব কাঁধ ঝাঁকিয়ে বিস্ময় প্রকাশ করল, বলল, আচ্ছা মিস মুখার্জি, আপনি তলে তলে কথাটা ব্যবহার করছেন কেন? কারণ ওর মতো একজন পদস্থ মানুষের পক্ষে প্রকাশ্যে তরঙ্গের পিছু পিছু দৌড়োদৌড়ি করাটা সম্ভব নয়। কাজেই ডুব দিয়ে জল খাওয়া ছাড়া ওর উপায় কি? প্রভা মুখার্জি একটু হেসে কয়েক সেকেন্ডের জন্য থামল, বলল, জলের নিচেও যে প্রাণী আছে এ কথা বোধহয় আমাদের ম্যানেজার সাহেবের খেয়াল থাকে না। রাজীব হেসে বলল, আপনার এই উপমার অর্থ কি? বলছি, শুনুন না। ছদ্ম ক্রোধ প্রকাশ করে প্রভা বলল, ভারী অধৈর্য মানুষ তো আপনি, আগে শুনবেন তো আমার কথা। রাজীব অপাঙ্গে চেয়ে দেখল সুব্রত মুখ টিপে হাসি চাপবার চেষ্টা করছে, মাথার চুলগুলো কানের নিচে নেমে এসেছে। প্রভা সেগুলো সরিয়ে স্বচ্ছন্দ হতে চাইল, বলল, আমাদের মিলের এক ভদ্রলোক কলকাতায় একবার দৃশ্যটা দেখেছিল, জলের নিচের প্রাণী উপমাটা তাই বললাম ইন্সপেক্টর বাবু। কি দেখেছিল সে? বাস স্টপে ভদ্রলোক নাকি দাঁড়িয়েছিলেন, এমন সময় মস্ত এক গাড়ি চালিয়ে ম্যানেজার সাহেব হুশ করে চলে গেলেন, ওর পাশে তখন তরঙ্গ বসেছিল। এই নিয়ে কানাঘুষো হয়নি মিলে? হবে না কেন, কিন্তু তরঙ্গ কি কম চালাক ছিল? স্রেফ পড়ল ও কোথায় দোকানে সওদা করতে গিয়ে ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা, তরঙ্গকে নিজের গাড়িতে একটা লিফট দিয়েছিলেন উনি, এই মাত্র ব্যাপার। রাজীব সান্যাল নিরুদ্বিগ্ন কণ্ঠে বলল, দুজন ভক্তের কথা তো বললেন মিস মুখার্জি, কিন্তু আর কারা এই দলে? নিখিলেশ সেনকে তো আপনি চেনেন, তার বন্ধু শশাঙ্ক ভট্টাচার্যকে। উফ, ওই এক গায়ে পড়া ভদ্রলোক, তরঙ্গের সঙ্গে দেখা করবেন বলে ভদ্রলোক কতদিন যে মেইলের গেটে ঘোরাঘুরি করেছেন, প্রভা শখেদে ব্যক্ত করল। এদের কথা আপনি বাদ দিন মিস মুখার্জি, নতুন কেউ তরঙ্গের অন্তরঙ্গ মহলে আর কারা শুনছিল? প্রভা মুখার্জির মুখখানা উজ্জ্বল দেখালো, বলল, একজনের কথা তো বলতে ভুলেই গেছি আপনাকে, আমাদের পারচেজ অফিসার বিশ্বনাথ বসু। ভদ্রলোকের বয়স বেশি নয়, ওই 24-25 কিংবা হয়তো আমাদেরই বয়সী হবেন। উনি কতদিন এসেছেন মিলে? 1 বৎসর। মাস 9-10 হতে পারে। মেদিনীপুর না কোথায় যেন বাড়ি, ভৈরববাবু বলেছিলেন একবার। বাড়ির অবস্থা ভালো নয় ভদ্রলোকের, আমাদের মিলের কোনো ডিরেক্টরকে ধরে চাকরি হয়েছে, অথচ এদিকে ঘোড়া রোগে পেয়েছে ভদ্রলোককে। গরিবের ঘোড়ালোক বলছেন?
ঠোঁট উল্টিয়ে প্রভা বলল, ঘোড়া রোগ নয় তো কি বলুন? আমি জানি ইন্সপেক্টর বাবু, তরঙ্গকে ও একবার কি উপলক্ষে ছল করে দামি একটা কলম প্রেজেন্ট করেছিল। কিছু বলল না রাজীব। প্রভার মুখের দিকে তাকিয়ে কি যেন লক্ষ্য করল। কুটিল ঈর্ষাপরায়ণ মুখটা। তরঙ্গমালাকে এক বিন্দুও সহ্য করতে পারত না প্রভা মুখার্জি। নইলে এক নাগাড়ে এতক্ষণ কি কেউ মৃতার সম্বন্ধে এমন কটূক্তি করতে পারে? রাজীব সান্যাল আত্মগত চিন্তায় সমাহিত ছিল। অনেকক্ষণ কোনো কথা বলেনি। অনেকগুলো ঢেউ যেন মিছিল করে ওর চোখের সামনে এসে থামছে, আবার ভেঙে পড়ছে। হঠাৎ মুখ খুলল রাজীব। বলল, আচ্ছা মিস মুখার্জি, আর একটা বিষয় আপনি কিছু বলুন আমাদের। সুজাতা দেবী কি তরঙ্গকে খুব পছন্দ করতেন? পছন্দ মানে? যেন প্রজ্বলিত দেশলাই কাঠির ছোঁয়া লাগলো শুকনো খড়ের বুকে। প্রভার টুনটুনি পাখির মতো মুখ উঁচু করে বলল, শুধু পছন্দ নয় ইন্সপেক্টর বাবু, তরঙ্গকে খুব ভালোবাসতো সুজাতাদি। নিজের ছোট বোনকেও লোকে অত ভালোবাসে না। গত শীতে তরঙ্গ একবার খুব ফুগে উঠল, বুকে সর্দি বসেছিল, 7-8 দিন পড়ে রইল বিছানায়। সুজাতাদি তখন কি ওর কম সেবা করেছেন? তাই নাকি? প্রয়োজনের চেয়েও বেশি ইন্সপেক্টর বাবু। 2-3 রাত সুজাতাদি একরকম জেগেই কাটিয়েছেন ওর বিছানার পাশে বসে। অফিস কামাই করেছেন, ঘন্টায় ঘন্টায় ওষুধ আর পথ্য দিয়েছেন, নিজের হাতে চুল আঁচড়ে দিতেন, মাথায় হাত বুলাতেন, কপাল টিপে দিয়েছেন। বাচ্চা মেয়েকে লোকে যেমন আদর করে, ওর তেমনই ব্যবহার তরঙ্গের সঙ্গে। তবু তবু কি মিস মুখার্জি? থামলেন কেন? ফর্সা মুখটা রাঙা হয়ে উঠল প্রভার। বলল, না না, ও সব কথা আপনাকে বলা যায় না। না বললে তো হবে না মিস মুখার্জি। রাজীবের কণ্ঠস্বর দৃঢ় শোনালো। আমি বরং সুব্রতকে আড়ালে যেতে বলছি। নির্দেশ পেয়ে সুব্রত অন্যত্র চলে গেল। প্রভার মুখখানা অসহায় দেখালো, কিন্তু রাজীব নিজেকে আরও শক্ত করে রাখল। কি এমন ব্যাপার যা বলতে গিয়ে প্রভার গলা কেঁপে উঠল। মুখখানা রমণীসুলভ লজ্জায় রাঙা হয়ে উঠেছে। প্রভা বলল, ব্যাপারটা আমার বাড়াবাড়ি বলে মনে হয়েছে ইন্সপেক্টর বাবু, কিন্তু এ কথা কাউকে বলা যায় না। তরঙ্গকে না, সুজাতাদিকেও না, কাউকে না। কিন্তু সিআইডিরা যে নাছোড়বান্ধা হয়। রাজীব উৎসাহ দিয়ে বলল, আপনার চোখে যা দৃষ্টিকটু লাগলো তা বলবেন বই কি। দৃষ্টিকটু শব্দটা ঠিকই ব্যবহার করেছেন ইন্সপেক্টর বাবু। আমি হঠাৎ একদিন ব্যাপারটা লক্ষ্য করলাম। খুব ভোরে সেদিন ঘুম ভেঙে গিয়েছিল আমার। তখন বেশ অন্ধকার, 2-4টে কাক ডাকছে, কেউ ওঠেনি তখনও। কতদিনের কথা বলছেন? বেশি দিন নয়, এই তো গত ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, বেশ মনে আছে আমার। সেটা ফেব্রুয়ারি মাসের শেষ। বারান্দায় এসে সুজাতাদির গলা শুনে আমি সচেতন হলাম। এত ভোরে সুজাতাদি উঠে কি করছেন? শুনলাম ফিসফিস করে তরঙ্গের সঙ্গে কথা বলছেন। আমার খুব কৌতূহল হলো ইন্সপেক্টর বাবু, এত ভোরে ওরা কি গল্প করছে? প্রভা দম নেবার জন্য একটু থামল। কয়েক সেকেন্ড পরেই আবার শুরু করলো। পা টিপে টিপে আমি ওদের জানলার কাছে গিয়ে আড়ি পাতলাম। ঘরটায় ছায়া ছায়া অন্ধকার। আমি অবাক হলাম। মনে হলো খুব কাছাকাছি বসে ওরা কথা বলছে, নইলে এমন ফিসফিসানি চাপা কণ্ঠস্বর কেমন করে অন্যের কানে পৌঁছাবে? তারপর? প্রভা মুখার্জি আবার রাঙা হয়ে উঠল। বলল, কৌতূহল চেপে রাখতে পারিনি ইন্সপেক্টর বাবু। জানলা দিয়ে উঁকি দিলাম। অন্ধকারে সব কিছু চোখে পড়ে না, তবু যা দেখলাম। কি দেখলেন? ওরা পাশাপাশি শুয়ে আছে? রাজীবের কণ্ঠস্বর ইঙ্গিতপূর্ণ, অর্থবহ। প্রভা বাধা দিয়ে বলল, ঠিক পাশাপাশি নয় ইন্সপেক্টর বাবু, ওরা কেমন ঘেঁষাঘেঁষি জড়াজড়ি করে শুয়ে আছে। আর আর কি? বলুন মিস মুখার্জি। রাজীব যেন ধমক দিল। ঠোঁট কামড়ে নিজেকে শক্ত দৃঢ় করতে চাইল প্রভা।
আমার মনে হলো সুজাতাদির মুখটা তরঙ্গের মুখের কাছে এগিয়ে যাচ্ছে, আবার সরে আসছে, কখনো গালের কাছে, কপালের দিকে, কি যেন খুঁজছে। তারপর? আমি শুনলাম হঠাৎ খিলখিল করে হেসে উঠল তরঙ্গ, বলল, সুজাতাদি, এই কি হচ্ছে এসব, ছাড়ো দেখি আমাকে। কথা শেষ করে প্রভা 2 করতল দিয়ে মুখ ঢাকল। লজ্জায় উত্তেজনার ওর মুখটা মরশুমি টমেটোর মতো টকটকে লাল হয়ে উঠেছে। এই ঘটনা আপনি কারো কাছে আর গল্প করেছেন? না না ইন্সপেক্টর বাবু, শুধু শুধু কি? মিনতি, মিনতিকে আমি বলেছিলাম পরের দিনই। ও কি বলল? মিনতি ভীষণ ভীতু, সুজাতাদিকেও সাপের মতো ভয়। আমাকে নিষেধ করে বলল, এ কথা আর কাউকে বলিসনি, বিশ্রী কাণ্ড হবে। সুজাতাদি সাংঘাতিক মেয়ে, তোকে ছেড়ে কথা কইবে না। খুব গম্ভীর দেখালো রাজীবকে। মনে হলো গভীরভাবে কোনো একটা বিষয় বিশ্লেষণ করছে, অথচ সমাধান খুঁজে পাচ্ছে না। রাজীব বলল, হে গল্প আপনি আর কারো কাছে করবেন না। আমিও নিষেধ করছি আপনাকে। প্রয়োজন নেই এই কাহিনী রটাবার। শুধু শুধু। রাজীব থামল। কি একটা মেয়ে রাস্তা থেকে নেমে এদিকেই আসছে। কাছে আসতেই রাজীব চিনল। ফটোয় দেখা সেই কালো ছিপছিপে তরুণী। রাজীব লক্ষ্য করছিল, ভারী শান্ত ও সাথে পাচ্ছে নেই। ওর চোখের ভাষায় সে কথা বলছে। কবে যেন বাঁশবনের ছায়ায় ঢাকা শান্ত নিস্তরঙ্গ একটা পুকুর দেখেছিল রাজীব, সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। মেয়েটিকে দেখে সেই পুকুরটার কথাই মনে হলো। ওর আয়ত কালো চোখ দুটোতে স্তব্ধ দুপুরের সেই দিঘির জলের ছায়া। মিনতি আইজ বারান্দায় এসে উঠল। প্রভা বলল, মিনতিকেও তো কাল রাত্রে চিনেছেন আপনি। রাজীব হাসল। ইনি সিআইডি ইন্সপেক্টর রাজীব সান্যাল। তোকে প্রশ্ন করবেন কিছু। তরঙ্গের খুনের তদন্ত করতে এসেছেন উনি। রাজীব হেসে বলল, ওকে কিছু প্রশ্ন করব না। প্রয়োজন হলে না হয় পরে, তবে প্রয়োজন না হওয়াই সম্ভব। সে কি, ওকে বাদ দিচ্ছেন কেন? কোনো উত্তর না দিয়ে রাজীব করজোর করল, বলল, মনে হচ্ছে আপনাকে আবার আমার প্রয়োজন হবে মিস মুখার্জি। পিচ ঢালা পথে জিপটা স্পিডে ছুটছিল। সুব্রত বলল, ওই ঢাকামুখী মেয়েটা কি বলছিল আপনাকে? কি এত সংবাদ দিল রাজীবদা? রাজীব একগাল হেসে বলল, কি বলছিল জানো? সুব্রত তাকালো। বলছিল সব মেয়ে ললিত বঙ্গলতা নয়, ওদের মধ্যে কেউ কেউ বেজায় হুলো। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এ সপ্তাহে গল্প রাত তখন 10টার দ্বিতীয় পর্ব। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন। যারা আমার চ্যানেলে নতুন গল্প শুনছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা একবার ভিজিট করে আসবেন। আমরা এই ধরনের গোয়েন্দা গল্প আমার চ্যানেলে প্রায়ই নিয়ে আসি। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন গল্প এলে সঙ্গে সঙ্গে তার আপডেট আপনারা পেয়ে যান। তাহলে চলুন, পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আমি দেবারতী আবার ফিরে আসছি। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন অডিও স্টোরি স্টেশন। খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন টাটা।